নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ট্যারোট কার্ড রিডিং। প্রথমে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনাদের মাইকগুলোকে আপনারা অফ রাখবেন। যদি আপনাদের ইচ্ছে হয় তো আপনারা ভিডিও অন করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু মাইকগুলোকে অফ রাখবেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে, ক্লাসের এন্ডে যিনি আপনাদের ক্লাস নেবেন আমি তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেব। আজকে ক্লাস থাকবে ট্যারোট কার্ডের উপরে। সেই বিষয়ের উপরে, সেই বিষয়ের মধ্যে থেকে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা অবশ্যই ক্লাসের শেষে ওনার কাছ থেকে সেই বিষয়ে জিজ্ঞাসা করে নিতে পারবেন। তার জন্য করে সময় থাকবে, কিন্তু ক্লাস চলাকালীন মাঝখানে কেউ কোনো রকম কোশ্চেন তুলে একটা যে ফ্লো আছে সেই ফ্লোটাকে নষ্ট করবেন না, ঠিক আছে? তো যেহেতু আমরা এখন অকাল্ট সায়েন্সের মধ্যে চলে এসেছি অনেক দিন আগে থেকেই, আর অনেক দিন আগে থেকে বলতে এই সোশ্যাল মিডিয়ার ইউটিউব বলুন, ফেসবুক বলুন বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের কাছে, আমরা যদি নাও পৌঁছে থাকি, আমাদের কাছে পৌঁছে গেছে বিভিন্ন অ্যাডের মাধ্যমে, ঠিক আছে? গুগল অ্যাড হতে পারে, ফেসবুক অ্যাড হতে পারে, ইনস্টাগ্রাম অ্যাড হতে পারে। তার মাধ্যমে আমরা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করি সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন সাবজেক্ট পৌঁছে গেছে। সাবজেক্টগুলো যেমন সবই অকাল্ট সায়েন্সের মধ্যে। আপনারা যতগুলো সামনে দেখছেন এই অ্যাডগুলো আসছে, তার মধ্যে কিছু কিছু আমি নাম বলছি। যেমন ধরুন আপনার ট্যারোট কার্ড রিডিং, অ্যাঞ্জেল হিলিং, ঠিক আছে? যোগা, যোগার পার্টটাও ধরে নিতে পারেন এর মধ্যে, স্পিরিচুয়াল হিলিং। হ্যাঁ, আচ্ছা, আপনার যেগুলো লামা ফেরা, ঠিক আছে? তন্ত্রের ক্লাস, তন্ত্রের বিভিন্ন রকম সাবজেক্ট রয়েছে, হ্যাঁ, ক্যাটাগরি রয়েছে সেখানে। অ্যাস্ট্রোলজির বিভিন্ন ভাগ রয়েছে সেগুলো, নিউমেরোলজি রয়েছে সেগুলো, ঠিক আছে? এই যে বিষয়গুলো, তাছাড়াও আপনার রুনস, রুনস বলে একটা বিষয় আছে, RUNES, রুনস, সেই বিষয়গুলোও রয়েছে সেখানে। কিন্তু আমরা যা যা বিষয় আমরা জানতে পেরেছি বিভিন্ন ক্লাসে, আজকে আমরা শুধুমাত্র ট্যারোট কার্ডের বিষয়ে জানব, আর সেটা অবশ্য করে এই অকাল্ট সায়েন্সের মধ্যে পড়ছে। তো আমি ট্যারোট কার্ড বিষয়ে বিশেষ কিছু জানি না, ঠিক আছে? আপনাদের আজকে ক্লাস নেবেন যিনি, তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার প্রমিত রয়। উনি বিগত 7-8 বছর অ্যাস্ট্রোলজির চর্চা করছেন, আর বেশ কয়েক বছর ধরে উনি একটা প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্ম আছে, প্রসিদ্ধ প্ল্যাটফর্ম অ্যাস্ট্রোটকে, উনি জব করেন অ্যাজ এ অ্যাস্ট্রোলজার। এছাড়া ওনার চেম্বারও আছে, সম্ভবত চেম্বারটা ওনার দমদমেই আছেন, মানে ব্যক্তিগত চেম্বার। এছাড়াও উনি অনলাইন কনসালটেশন করেন নিউমেরোলজির উপরে, অ্যাস্ট্রোলজির উপরে। এছাড়াও বাস্তুবিদ্যা সম্পর্কেও ওনার বিশেষ জ্ঞান রয়েছে। এবার আজকে বিষয় হচ্ছে ট্যারোট কার্ড রিডিং সম্পর্কে। সেটার বিষয়ে আপনারা বিশদে তার থেকে জানতে পারবেন। আর আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ মাইকগুলো মিউট রাখবেন, ঠিক আছে? তো আমি প্রমিতকে বলবো যে প্রমিত, আপনি আসুন এখানে, আর আমি হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি। আজকে ক্লাসটা শুরু করুন আপনি আপনার মতো করে, আর আমি মাঝে মাঝে করে যদি প্রয়োজন হয় আসবো। আর প্রমিত, প্রেজেন্টেশনের লিঙ্কটা আমাকে একটু শেয়ার করে দেবে, যাতে তুমিও প্রেজেন্ট করো। তুমি আমাকে একটু দিয়ে রাখো, পরে যদি আমি, তোমার যদি ওখানে কোনো অসুবিধা হয় তাহলে আমি এখান থেকে হোস্ট করব। আমাকে একটু প্রেজেন্টেশনের লিঙ্কটা দিয়ে রাখবে। বাকি হ্যাঁ, তুমি এখন শুরু করতে পারো। হ্যাঁ, অবশ্যই আমি লিঙ্কটা শেয়ার করে দিয়ে স্টার্ট করছি। হুম হুম হুম। 1 মিনিট। শোনা যাচ্ছে না গুরুজি? হ্যাঁ বলুন। সাউন্ডটা কি খুব অসুবিধা করছে সবারই, কি আমি বুঝতে পারছি নাকি না না, আমার করছে, শোনা যাচ্ছে না? আপনারটা হচ্ছে সম্ভবত, কারণ আপনারটা এখানেও কাটা কাটা আসছে। আপনি একটু একটু নেটওয়ার্কের মধ্যে চলে আসুন, আপনার যেখানে ফ্রেশ খালি জায়গা আছে, একটু ফাঁকা জায়গাতে আসুন।
বা জানালার কাছে চলে আসুন ঘরে যদি থাকেন। আর কোনো চিন্তা নেই, আপনারা ক্লাসের শেষে রেকর্ডিং পাবেন, আর বাকি ইনফরমেশন আমরা পরে শেয়ার করছি। আচ্ছা, লিঙ্কটা চলে গেছে স্যার, একটু কাইন্ডলি চেক ঠিক করে আছে, নেবেন। আমি দেখে নিচ্ছি। হুম। ইউ ক্যান স্টার্ট নাও। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি, যদি সেরকম হয় তাহলে এক দুজন একটু কাইন্ডলি একটু রেসপন্স করবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের যে মেইন যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ট্যারো কার্ড রিডিং এর উপরে আমরা বিষয়গুলোকে নিয়ে একটু জানবো। ঠিক আছে। তো সবাইকে সবাইকে নমস্কার, আমার নাম প্রমিত রায়। তো আমি দমদম নিবাসী। বিগত 2018 সাল থেকে আমি এই অ্যাস্ট্রোলজি লাইনে রয়েছি। এবং যেরকম স্যার বললেন, আমি অ্যাস্ট্রোটকে কাজ করছি প্রায় 5 বছর হয়ে গেছে। ঠিক আছে। তো এটা আমার ইন্ট্রোডাকশন ছিল। তো এবার আমরা আস্তে আস্তে ক্লাসের ভিতরে ঢুকছি। আজকে আমাদের যে মেন বিষয় রয়েছে সেটা হচ্ছে ট্যারো কার্ড রিডিং। ট্যারো কার্ড রিডিং এর যে বেসিক যে প্রসেস গুলো রয়েছে, কিভাবে কিভাবে ট্যারো কার্ড রিড করা হয় বা ট্যারো কার্ড রিড করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, সেই সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে জানবো। দেখে নেওয়া যাক। সবার প্রথমে যদি আমি বলি যে ট্যারো কার্ডের উৎপত্তি, ট্যারো কার্ডটা এসছে কোথা থেকে। সবার প্রথমে যদি দেখা যায় সেটা হচ্ছে, দেখা যায় এটার ব্যবহার দেখা যাচ্ছে ইজিপ্সীয় বা মিশরীয় রীতিতে ট্যারো কার্ডের ব্যবহার সবার আগে দেখা গেছে। ঠিক আছে। এটাও বিশেষ করে আধ্যাত্মিকতা বা ভবিষ্যকথন বা অকাল্ট সায়েন্স রিলেটেড কাজের ক্ষেত্রেতেই কিন্তু দেখা গেছে। কিন্তু এটা জনপ্রিয়তা যেটা লাভ করেছে ট্যারো কার্ডেরটা, সেটা হচ্ছে খেলার উপাদান হিসেবে সবার প্রথম এটা জনপ্রিয়তা লাভ করে, সেটা হচ্ছে 1500 শতকের শুরুর দিকে, তাও ইতালি এবং ফ্রান্স। ঠিক আছে। এবং এর পরবর্তীতে বিভিন্ন ধরনের অকাল্টিজম গ্রুপের মাধ্যমে 1800 শতকের গোড়ার দিকে এটা কিন্তু আধ্যাত্মিকতা এবং ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে ইতালি এবং ফ্রান্সের থেকে কিন্তু বিস্তার লাভ করে ধীরে ধীরে। এবং পরবর্তীতে এই যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কার্ডগুলোর কিন্তু ইভলিউশন হয়েছে। কিন্তু তার মধ্যে সব থেকে প্রমিত, প্রমিত এক মিনিট। সব প্রমিত, হ্যালো। হুম হুম। সাউন্ডটা তোমার না একটু ওভার বেসড হয়ে যাচ্ছে, মানে তুমি একটু আচ্ছা, ওভার বেসড হয়ে যাচ্ছে, এক একটু মিনিট। বেশি বেশি কাছে থেকে বলছো সম্ভবত। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে কি স্যার? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো বর্তমান ট্যারোকার্ডের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বিভিন্ন, আমি বললাম যেরকম যে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বা বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে ট্যারোকার্ডের কিন্তু ইভলিউশন হয়েছে। এবার এই ইভলিউশনের মধ্যে সব থেকে বেশি প্রমিনেন্ট এবং সব থেকে বেশি কার্যকরী যদি কারেক্টটা বলা হয়, তাহলে সেটা হচ্ছে কিন্তু রাইডার ওয়েটের যে লেগ। এটা প্রথম প্রকাশক হচ্ছেন উইলিয়াম রাইডার অ্যান্ড সন্স দ্বারা 1909 সালে ফার্স্ট প্রকাশিত হয়েছিল। আর্থার এডওয়ার্ড ওয়েট দ্বারা এটা ডিজাইন করা হয়। আগের যে বিষয়গুলো ছিল সেই কার্ড গুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে তার কিন্তু প্রপার কোনো ডিজাইন ছিল না, কিন্তু সেটাই আর্থার এডওয়ার্ড ওয়েট পূর্ব আবার জিনিসটাকে পুনরুদ্ধার করেন 1910 সালে। এবং জিনিসটাকে কি টু দ্য ক্যারেট বলে একটি গ্রন্থ প্রকাশ করেন, যেখানে ক্যারেটে আঁকা ছবি এবং ক্যারেটের সেই ছবিগুলোর যে অন্তর্নিহিত অর্থগুলো আছে সেগুলো প্রয়োজনীয় ব্যাখ্যা কিন্তু তিনি সেখানে প্রদান করে। পরবর্তীতে আসছে এটা আবার ইভ্যালুয়েট হচ্ছে কোথা দিয়ে, যখন রাইডার ওয়েটের যে এই যে কি টু দ্য ট্যারো যে গ্রন্থটা ছিল, এইখানে কিন্তু ট্যারো কার্ডের যে ডিটেলস গুলো ছিল সেগুলো কিন্তু সবই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে ছিল। এখানে কিন্তু কোন রকম কোনো কালার বা কিছু ইউজ হয়নি। পরবর্তীতে রাইডার ওয়েট এবং স্মিথ ডেক, যেটা আমরা বর্তমানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে রাইডার ওয়েট এন্ড স্মিথ ডেক। কেন? এটা যে রাইডার ওয়েট যে বিবরণগুলো দিয়েছিলেন সেই বিবরণগুলোকে কাজে লাগিয়ে এবং তার যে চিত্রকল্পগুলো রয়েছে সেই চিত্রকল্পের মধ্যে সেই বিবরণের সঙ্গে মিল রেখে বা সামঞ্জস্য রেখে প্যামেলা কোলম্যান স্মিথ এটার মধ্যে কালার গুলো ইন্ডিউস করেন। ঠিক আছে। এবং পরবর্তীতে 1911 পরবর্তীতে দ্য পিক্টোরিয়াল কি টু দ্য ট্যারট নামক গ্রন্থে এই বর্তমান যে রাইডার ওয়েট স্মিথ ডেক অর্থাৎ যে কালারফুল যে কার্ড গুলো রয়েছে সেই কার্ডের কিন্তু একটা বিবৃতি দেখা যাচ্ছে। ঠিক আছে।
আসছি আমরা পরের স্লাইডটাতে। ট্যারো কার্ডের প্রকারভেদ, বিভিন্ন প্রকারের ট্যারো কার্ড আজকালকার দিনে আমরা অনলাইন মার্কেট বা অনলাইন মার্কেট প্লেস বলি বা যে কোনো জায়গায় বলি, অফলাইন শপ বলি, বিভিন্ন জায়গায় কিন্তু ট্যারো কার্ডের যে প্রকারভেদ রয়েছে, প্রচুর টাইপের ট্যারো কার্ড রয়েছে। ঠিক আছে, কোথাও কোথাও ইন্ডিয়ান ইন্ডিয়ান মাইথোলজি বেসড রয়েছে। ঠিক আছে, যেমন কালী ট্যারোট আছে, এছাড়াও রয়েছে দ্য স্যাক্রেড ট্যারোট বলে রয়েছে, সেটা ইন্ডিয়ান মাইথোলজি বেসড। এবার যদি বলি যে তাহলে ট্যারো কার্ডের প্রকারভেদের মধ্যে সবার প্রথম এবং বহুল প্রচলিত যেটা রয়েছে সেটা হচ্ছে রাইডার ওয়েট এন্ড স্মিথ ডেক। এই ডেকটা আশা করি আমরা সকলেই চিনি। ঠিক আছে, এছাড়া রয়েছে ওশো জেন কার্ড। আচ্ছা, ওশোর কথা তো আমরা সবাই জানি। ওশো হচ্ছে ভারতের যে মানে যারা হিন্দু ধর্মকে প্রচার করেছেন বা কিছু, তাদের মধ্যে ওয়ান অফ দেম। ঠিক আছে, এবং তার যে শিষ্যরা রয়েছেন তারা ওশোর বলা বাণী, সেই বাণী বা ওশোর বলা কথাগুলোকে বেস করে তার কথার ভিত্তিতে এই কার্ডগুলোকে কিন্তু বাজারে এনেছে। তো এই কার্ডগুলো কিন্তু ভালো। এছাড়াও যদি বলি অ্যাঞ্জেল কার্ড যেটা রয়েছে, এটা বেশিরভাগটাই রয়েছে খ্রিস্টান রীতিতে, যেখানে বিভিন্ন অ্যাঞ্জেল রয়েছেন বা অ্যাঞ্জেলের উপস্থিতি তারা লক্ষ্য করেছেন এবং তাদের দ্বারা যে গাইডেন্স গুলো পাওয়া গেছে সেগুলোকে এক জায়গায় নিবন্ধিত করে অ্যাঞ্জেল কার্ড আনা হয়েছে। তবে এটা বলা যায় যে রাইডার ওয়েট স্মিথ ডেক সব থেকে পুরনো এবং সবার প্রথম ডেক। ঠিক আছে, তো রাইডার ওয়েট স্মিথ ডেকটাকে যদি প্রপারলি যদি পড়া সরি, ছোট্ট প্রবলেম হয়েছে। বলছি যে রাইডার ওয়েট স্লিপ ডেক যেটা রয়েছে এটা কিন্তু একটা স্বয়ং সম্পন্ন কার্ড। ঠিক আছে, এই কার্ডটাকে যদি প্রপারলি যদি পড়া যায় বা এই কার্ডটা যদি ঠিকঠাক ভাবে যদি শেখা যায়, তাহলে আশা করি কোনো অ্যাঙ্গেল কার্ডের দরকার পড়বে না। ঠিক আছে, আর প্রেজেন্ট হচ্ছে না। এক মিনিট। বলছি শেয়ারিংটা বোধহয় বন্ধ হয়ে গেছে। প্রেজেন্টেশনটা চালু করো। হুম, শেয়ারিংটা বন্ধ করা রয়েছে। না না, আছে তো, অন আছে, অন আছে, চালু করো এবার, চলো। বলছি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, টেকনিক্যাল গ্লিচের জন্য প্রবলেম এসে গেছে। হয়ে গেছে, চালু তো করো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে তিনটে ডেকই রয়েছে, রাইডার ওয়েট স্মিথ ডেক, ওশো জেন কার্ড আর হচ্ছে অ্যাঞ্জেল কার্ড। তো আমি যেরকম বললাম যে রাইডার ওয়েটের যে স্মিথের ডেকটা রয়েছে এটা কিন্তু সবার প্রথম ডেক বা সব থেকে পুরোনো ডেক যদি বলি। এই একটা ডেককে যদি ঠিকঠাক ভাবে যদি পড়া যায় বা ঠিকঠাক ভাবে যদি জানা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের আর দ্বিতীয় কোনো ডেকের কিন্তু দরকার পড়বে না। ইভেন যেখানে আমরা টাইমিং প্রেডিকশন করবো বা টাইমিং প্রেডিকশনের দিকে যাব, তখনও কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের রাইডার ওয়েট স্মিথ যে ডেকটা রয়েছে সেই ডেকটাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ ডেক। এখান থেকে টাইমিং প্রেডিকশন, এখান থেকে ইচ এন্ড এভরিথিং আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। যদি প্রপারলি পড়া যায় তাহলে আমাদের অন্য ডেকের কোনো দরকার পড়ছে না আপাতত। চলে আসি রাইডার ওয়েট ডেকের একটুখানি পরিচয়টা আমরা একটু নিয়ে নিই। যে এই ডেকে, শুধু এই ডেকে না, ট্যারোটের বেশিরভাগ ডেকে 78টা করে কার্ড রয়েছে। ঠিক আছে, যেখানে প্রধানত এটা হচ্ছে দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে মেজর আরকানা আর একটা হচ্ছে মাইনর আরকানা। এবার মেজর আরকানা এবং মাইনর আরকানার মধ্যে 22টা এবং 56টা কার্ডে ডিভাইড, অর্থাৎ মেজর আরকানাতে 22টা কার্ড রয়েছে। এই কার্ডগুলো জীবনের বড় বড় যে ঘটনাগুলো রয়েছে, যেমন প্রথম চাকরি পাওয়া, প্রথম মা হওয়া বা বিদেশ যাত্রা, ফার্স্ট টাইম, যে যে বড় বড় বিষয়গুলো যেগুলো আমরা কখনোই মানে অবজ্ঞা করতে পারবো না বা ভুলতে পারবো না যে আমাদের লাইফ থেকে, সেই বিষয়গুলো কিন্তু মেজর আরকানা দেখাচ্ছে।
এগুলো জীবনে ঘটে যাওয়া সমস্ত বড় বড় ঘটনাগুলোকে কিন্তু মেজর আর্কানা দেখাচ্ছে। এবার মাইনর আর্কানার যে বিষয়টা রয়েছে, এখানে 56টা কার্ড রয়েছে। এখানে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া যে ছোট ছোট ঘটনাগুলো রয়েছে, যেমন আজকে অফিসে গেলে আজকে আমার জন্য তার মনের ইয়েটা কিরকম থাকবে, বা অফিসে গেলে অফিসের পরিস্থিতিটা আমার জন্য কিরকম কি হতে পারে, বা আজকে দুজন যদি ধরি আমি যে দুজন সম্পর্কে আছেন, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছেন, এবার তারা যদি আজকে মিট করতে যাচ্ছে, তো মিট করে আসার পরে একজনের আরেকজনের মনের ভেতরে তার অন্যজনের জন্য কি চলছে বা কি বিষয় রয়েছে, ফিলিংসটা কেমন, সেই বিষয়গুলো কিন্তু মাইনর কার্ড কিন্তু খুব ভালোভাবে দেয়। এবার তার থেকে বড় কথা হচ্ছে, যখন আমরা কার্ড শাফেল করবো বা কার্ড যখন আমরা ড্র করব, তখন তো আমরা এরকম ভাবে তো ড্র করতে পারবো না যে শুধু মাইনর আরকানা আসবে বা শুধু মেজর আরকানা আসবে। সেক্ষেত্রে মেজর আরকানা মাইনর আরকানা দুটো মিক্সড আপ হয়ে আসতে পারে, ঠিক আছে? তখন আমাদের কিন্তু বিষয়গুলোকে ওই পড়ার মাধ্যমে বা কার্ডের যে চিত্রকল্প রয়েছে, যেটা আমরা পরবর্তীতে জানবো, সেই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু সমস্ত বিষয়কে আমরা কানেক্ট করবো। এবার চলে আসি আমাদের যে মেজর আরকানার যে কার্ড গুলো রয়েছে, কি কি রয়েছে এখানে। সব থেকে বড় কথা দেখার বিষয় আছে, প্রত্যেকটা কার্ডের সামনে কিন্তু একটা করে নাম্বার দেওয়া আছে এবং তার সঙ্গে কিন্তু কার্ডের নাম আছে। যেরকম ফার্স্ট কার্ড যদি বলি, মেজর আরকানার ফার্স্ট কার্ড যদি বলি, সেটা হচ্ছে দ্য ফুল। সেকেন্ড কার্ড রয়েছে দ্য ম্যাজিশিয়ান। ফার্স্ট কার্ড যেটা রয়েছে দ্য ফুল, সেটার সামনে কিন্তু নাম্বার আছে 0। অর্থাৎ এখান থেকে কিন্তু জার্নি, অর্থাৎ 13 কার্ড রিডিং বলি বা 13 কার্ডের যে সমস্ত 78টা কার্ড আছে, সেই কার্ডকে পড়ার যে জার্নিটা হচ্ছে সেটা কিন্তু 0, অর্থাৎ দ্য ফুল দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তার পরবর্তী কার্ড রয়েছে দ্য ম্যাজিশিয়ান, থার্ড কার্ড দ্য হাই প্রিস্টেস, থার্ড এবং ফোর্থ কার্ড রয়েছে দ্য এমপ্রেসেস, তারপর রয়েছে দ্য এম্পারার, দ্য হায়ারোফ্যান্ট, দ্য লাভার্স, দ্য চ্যারিয়ট, স্ট্রেংথ, দ্য হারমিট, হুইল অফ ফরচুন, জাস্টিস, দ্য হ্যাংডম্যান, ডেথ, টেম্পারেন্স, দ্য ডেভিল, দ্য টাওয়ার, দ্য স্টার, দ্য মুন, দ্য সান, জাজমেন্ট, অ্যান্ড লাস্ট কার্ড হচ্ছে দ্য ওয়ার্ল্ডের কার্ড। এর পরবর্তীতে আমরা চলে আসি মেজর আরকানার কার্ড গুলোকে ঠিক দেখতে কিরকম হয় আমরা একটু দেখে নিই। মেজর আরকানার কার্ড যেরকম হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে দ্য ফুল, 3 নাম্বার কার্ড বা মেজর আরকানার যে ডেক আছে সেই ডেকটা হচ্ছে 4 নাম্বার কার্ড এবং 3 নাম্বার তার মাথায় রয়েছে, সেটা হচ্ছে দ্য এমপ্রেসেসের কার্ড। আশা করি আমার ইয়েটা দেখা যাচ্ছে, অ্যারোটা। সবাই একটু খেয়াল করবেন, মেজর আরকানার যে কার্ডটা রয়েছে তার উপরে কিন্তু একটা 0 রয়েছে, নাম্বার রয়েছে, তলায় নামটা লেখা রয়েছে, ঠিক আছে? দ্বিতীয়ত কি রয়েছে, দ্য এমপ্রেসেসের কার্ড রয়েছে, সেখানে মাথার উপরে কিন্তু 3 নাম্বার দেওয়া রয়েছে। তারপর লাভার্স এর কার্ড বললাম, যেটা 7 নাম্বারে ছিল, কিন্তু এখানে নাম্বারই হচ্ছে 6, দ্য লাভার্স এর কার্ড। এর পরের কার্ডটা রয়েছে দ্য ডেথ কার্ড, ঠিক আছে? কার্ডগুলো একটু খেয়াল রাখবেন সবাই ভালো করে, দেখবেন এর মধ্যে বিভিন্ন ধরনের চিত্রকল্প বা বিভিন্ন ধরনের রং দিয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ বা আমাদের যে চারপাশের যে পরিবেশ, সেই বিষয়গুলোকে কিন্তু ছবিগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন যদি আমি ছোট করে যদি একটু বলি, যেমন দেখুন দ্য ফুলের কার্ড রয়েছে, এই ফুলের কার্ডটাতে দেখুন পেছনে পাহাড়ের সাইন আছে, সামনে একটি ছোট্ট পুকুর আছে, তারপরে হচ্ছে পেছনে দেখুন এই জায়গাটাতে যে জায়গাটা জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সূর্যটা রয়েছে। কিন্তু আমরা জানি কি সূর্যের কালার কি? সূর্যের কালার হচ্ছে আমাদের হলুদ, কিন্তু এখানে দেখুন সূর্যের কালারটা কিন্তু সাদা, ঠিক আছে? এই যে চিত্রকল্পগুলো রয়েছে, সেই চিত্রকল্পগুলোর প্রপার অন্তর্নিহিত অর্থ কি রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবার দ্বিতীয়ত যদি বলি লাভার্স এর কার্ডটা যদি আমরা দেখি, লাভার্স এর কার্ডের পেছনে দেখুন এক জায়গায় কিন্তু একটা গাছ রয়েছে, যে গাছে ফুল ফল ভরে রয়েছে। তারপরে আরেকটা কিন্তু বিষয় রয়েছে, পেছনে একটা ডাল আছে যেখানে আগুন আছে। এবার দ্বিতীয়ত যদি বলি, তার সঙ্গে দেখুন ওপর দিয়ে একজন অ্যাঞ্জেল রয়েছেন বা অ্যাঞ্জেল উইংস দেখা যাচ্ছে বা অ্যাঞ্জেল রয়েছে, অর্থাৎ তাদের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কের ভেতরে কিন্তু একটা মানে দৈবিক একটা আশীর্বাদ, সেই বিষয়টা কিন্তু প্রপারলি দেখা যাচ্ছে। এবং তার সাথে কি রয়েছে, তার সাথে পেছনে সূর্য রয়েছে। সূর্য সূর্য থাকার মানেটা কি? এবার সূর্য থাকার মানেটা কি সেগুলো আমরা দেখছি পরবর্তীতে। এখানে যে সূর্যের যে রংটা রয়েছে সেই রংটা কিন্তু হলুদ, অর্থাৎ মানে ন্যাচারাল জিনিসটা চলছে। এবার যদি আসি, যেমন 4 নম্বর যে কার্ডটা রয়েছে ডেথের কার্ড, এখানে সবাই একটুখানি ভালো করে লক্ষ্য করবেন যে এখানে একজন দূত আছে ঘোড়ায় চড়ে, তাকে মৃত্যু দূত হিসেবে দেখানো হচ্ছে। তার চারপাশে দেখুন সব জায়গাতে কিন্তু শবদেহ পড়ে রয়েছে। এখানে একজন রাজা রয়েছে এবং তার পাশে তার পরিবার, এবং দূরে কোথাও সূর্য উঠছে। অর্থাৎ জায়গাটা দেখে কোনো না কোনো ভাবে এই জায়গাটাকে এরকম মনে হচ্ছে না যে একটা যুদ্ধের পরিস্থিতি বা একটা প্রচন্ড একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটাতে সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তারপরে সেখান থেকে একটা নতুন কিছুর একটা শুরু হচ্ছে,
এরকম বিষয়গুলো কিন্তু আমরা এবার প্রতিটা কার্ডে কিছু কিছু বিষয়, হয়তো সব কার্ডে পাবো না, প্রতিটা কার্ডে কিন্তু এরকম ধরনের কিছু কিছু বিষয় পাবো যেটা কিন্তু সেই কার্ডটাকে পড়তে বা কার্ডটাকে মাথায় রাখতে আমাদের সাহায্য করে। এবার চলে আসি আমরা মাইনর আরকানার কার্ডে। মোট যে কার্ডটা রয়েছে মাইনর আরকানার, প্রথমে বললাম যে মোট যে কার্ডের সংখ্যা আছে সেটা হচ্ছে 56টা। এখানে মাইনর আরকানা মূলত 4টে সুটে বিভক্ত। কি কি সুট? সুট অফ সোর্স, সুট অফ ওয়ান্স, সুট অফ কাপস এন্ড সুট অফ পেন্টাসেলস। প্রত্যেকটা সুটেরই একটা করে কিন্তু সিম্বলাইজেশন রয়েছে। সুট অফ সোর্স এখানে তরবারি রয়েছে, সুট অফ ওয়ান্স এখানে কিন্তু ওয়ান ডে সাইন রয়েছে, কাপস দেখা যাচ্ছে, পেন্টাসেলস এখানে কিন্তু কয়েনকে দেখা যাচ্ছে পরিষ্কার। এবার কি বলছে, প্রতিটা সুটে টোটাল কটা কার্ড রয়েছে? প্রতিটা সুটে রয়েছে 10টা করে রয়েছে পিপ কার্ড এবং 4টে করে রয়েছে কোড কার্ড, অর্থাৎ প্রতিটা সুটে 14টা করে কার্ড আছে। তাহলে 4 14 এখানে 56, টোটাল 56টা কার্ড মাইনর আরকানার ক্ষেত্রে আমরা বুঝে গেলাম। এবার কি কি রয়েছে মাইনর আরকানায়? যে 10টা করে পিপ কার্ড রয়েছে সেগুলো কি কার্ড? আমি একটু আগে চলে যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, পিপ কার্ড বলছে এগুলো হচ্ছে মাইনর আরকানার প্রতিটা সুটে এস থেকে 10 পর্যন্ত যে নম্বর যুক্ত কার্ড গুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে পিপ কার্ড। এবার আমরা দেখে নিই পিপ কার্ড গুলো কিরকম ভাবে রয়েছে। বলছে এস থেকে 10 অব্দি প্রতিটা সুটের পিপ কার্ড, এস থেকে 10 অব্দি যে কার্ড গুলো রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু মাইনর আরকানার যে পিপ কার্ড, অর্থাৎ এস অফ সোর্স, এস অফ ওয়ান্স, এস অফ কাপস এবং এস অফ পেন্টাসেলস। যে সুটে সেই সুটে এস বা 2 দিয়ে যদি বলি আমি, 2 অফ সোর্স, 2 অফ ওয়ান্স, 2 অফ কাপস, 2 অফ পেন্টাসেলস। সেম অ্যাজ 7 অফ সোর্স, 7 অফ ওয়ান্স, 7 অফ কাপস, 7 অফ পেন্টাসেলস। আশা করি বোঝা গেছে। প্রতিটা সুটে যে 10টা করে পিপ কার্ড রয়েছে সেগুলোকে আমরা কিভাবে পড়বো বা সেই কার্ডের নাম্বারিং গুলো কিভাবে হচ্ছে। এবার আসছি মাইনর আরকানের যে কোড কার্ড রয়েছে, আবার একটু জেনে নেবো আমরা যে কোড কার্ড গুলো কি। কোড কার্ড বলছে যে 16টা ফেস কার্ড রয়েছে, যেখানে রাজা, রানী এবং নাইট আর হচ্ছে পেজ অর্থাৎ রাজকুমারকে কিন্তু দেখা যাচ্ছে। এই কার্ডগুলো 16টা ফেস কার্ড কেন বলছে? প্রতিটা স্যুট যেটা রয়েছে, 4টে স্যুট, প্রতিটা স্যুটে 4টে করে রয়েছে আমার ফেস কার্ড, তার মানে টোটাল হচ্ছে 16টা কার্ড। এবার আমরা জেনে নেবো যে মাইনর আরকানাতে আমার যে কোড কার্ড গুলো রয়েছে সেগুলো কিরকম ভাবে কি রয়েছে। যেমন হচ্ছে পেজ, পেজকে যদি আমরা রিড করতে যাই তাহলে আমরা কিভাবে রিড করবো? পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস এবং পেজ অফ পেন্টাসেলস। সেম অ্যাজ নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস এন্ড নাইট অফ পেন্টাসেলস। সেরকমই কুইন অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, কুইন অফ কাপস এন্ড কুইন অফ পেন্টাসেলস। কিং অফ সোর্স, কিং অফ ওয়ান্স এন্ড কিং অফ কাপস এন্ড কিং অফ পেন্টাসেলস। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে সিকোয়েন্সটা আমি এখানে মেনটেন করি, যেমন এস 2 3 4 5, এখানে তো নাম্বার অনুযায়ী আমরা সিকোয়েন্সটা বুঝতেই পারছি কি হচ্ছে না হচ্ছে, সেম অ্যাজ। কিন্তু এবার যখন মাইনর আরকানার আমরা যখন কোড কার্ডে ঢুকবো তখন কিন্তু সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে। পেজ সবার আগে আসবে, নাইট তারপরে, তারপরে আসবে কুইন এবং তারপরে আসবে কিং, তারপরে আবার কিন্তু পরবর্তী সুটের 1 থেকে আবার শুরু করছে। এবার একটুখানি আমরা বিস্তারিত ব্যাখ্যায় চলে আসি, যেখানে ফিট কার্ড বা নাম্বার কার্ড যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে দেখবো বা কি কি দেখায় সেই কার্ডগুলো। বলছি কি, ফিট কার্ড বা নাম্বার কার্ড যেগুলো রয়েছে এগুলো মাইনর আরকানার প্রতিটা সুটের এস থেকে 10 পর্যন্ত যে নাম্বার যুক্ত কার্ড রয়েছে সেগুলোকে বলা হচ্ছে। এটা কি কি করছে? এটা দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা, চ্যালেঞ্জ বা সুযোগগুলোকে প্রতিফলিত করছে। আমরা একটু দুটো কার্ড নিয়ে একটু কথা বলিনি, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। এখানে 2 অফ কাপস এর যে কার্ডটা রয়েছে, এটা দেখা যাচ্ছে যে একজন নারী এবং একজন পুরুষ একজন আরেকজনের মধ্যে কাপস যে বিষয়টা রয়েছে সেটাকে কিন্তু আদান প্রদান করছে। তো এখানে কাপস এর যে ব্যাপারটা রয়েছে সেটা যখন আমরা আবার এগোবো তখন কিন্তু আস্তে আস্তে জানতে পারবো যে কাপস কি ডিনোট করে। আমি এখানে অল্প করে বলে দিই, কাপস যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের মনের আবেগ বা আমাদের মনের ইচ্ছাগুলোকে কিন্তু কাপস ডিনোট করছে, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা রয়েছে যে এখানে আবেগের কিন্তু একটা আদান প্রদান রয়েছে। তাছাড়াও যদি আমরা দেখি পেছনে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু একটা অ্যাঞ্জেল উইংস বা একটা অ্যাঞ্জেলকে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে কিন্তু আবার এখানে কোন একটা দৈবিক কোন একটা আশীর্বাদ যেটা কিন্তু এই সম্পর্কটার প্রতি কিন্তু রয়েছে সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। আবার যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রতে দেখি তাহলে রয়েছে 8 অফ কাপস। সেখানে কি দেখা যাচ্ছে? 8খানা কাপ রাখা আছে, একজন ব্যক্তি রয়েছেন যার গায়ে একটা লাল রঙের শাল ওড়ানো রয়েছে,
তিনি কিন্তু কাপস গুলোকে একদিকে রেখে কিন্তু ঠিক যেদিকে কাপস গুলো রয়েছে তার উল্টো দিকে কিন্তু তিনি হেঁটে যাচ্ছেন। তার মানে কি করছে, তিনি যে সম্পর্ক বা তিনি যে আবেগটাকে এতদিন ধরে ধরে রেখেছিলেন, সেই আবেগের প্রতি এখন কিন্তু তার একটা অনীহা বা অবজ্ঞা চলে এসছে, বা তিনি সেই জায়গাটাতে নিজেকে বারবার ইমপ্লিমেন্ট করেও কিন্তু কোনো ফল পাচ্ছেন না। সেই কারণে কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু তিনি ত্যাগ করে নিজের রাস্তায় হাঁটার চেষ্টা করছে। এগুলো হচ্ছে তাদের অন্তর্নিহিত অর্থ। এর পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের যে পিক্টোরিয়াল গুলো রয়েছে, যেমন পেছনে পাহাড় রয়েছে, জল রয়েছে, চন্দ্র রয়েছে, প্রভৃতি বিষয়গুলোকে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু জানবো কোনটা কি উত্তর দিচ্ছে। এবার চলে আসছি মাইনর আকারে কোড কার্ড বা ফেস কার্ডের। 13 কার্ডের যে 16টা ফেস কার্ড রয়েছে তাকে কোড কার্ড বলা হচ্ছে। এবং এখানে কি কি রয়েছে সেটা হচ্ছে পেজ, নাইট, কিং এন্ড হচ্ছে কুইন এন্ড কিং। এটা হচ্ছে সিকোয়েন্স। এরা কি করছে, আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটে যাচ্ছে যে ঘটনাগুলো, সরি, সেই ঘটনাগুলোর উপরে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের অবস্থানকারী যে ব্যক্তি বা ব্যক্তি বিশেষ রয়েছে তাদের কিরকম কি ভূমিকা রয়েছে, বা কার জন্য জিনিসটা হচ্ছে, বা কে আমাদের কাজটা করতে সাহায্য করবে, বা আমরা সফলভাবে কাজটা কিভাবে করতে পারি, সেই বিষয়গুলো যেগুলো দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের কোড কার্ড কিন্তু ডিনোট করছে। যেমন আমরা যদি ইয়েটা দেখি, ফার্স্ট কার্ডটা দেখি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় রয়েছে, কোড কার্ডের উপরে কিন্তু কোনো নাম্বার থাকে না। সবাই আশা করি দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখবেন ভালো করে। এটা হচ্ছে আমাদের কোড কার্ড, যেটা পেজ অফ সোর্স, এবং সাইডে যদি আমি চলে যাই তাহলে কিন্তু কুইন অফ সোর্স এর কার্ডটাও কিন্তু রয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে দুটো কার্ডই দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো নাম্বার নেই, জাস্ট অনলি নাম রয়েছে। কোড কার্ডের ক্ষেত্রে কিন্তু নামটাই বেশি ম্যাটার করে, এখানে কিন্তু নাম্বারটা নয়। কিন্তু সিকোয়েন্স যেটা বললাম আমি, সেটা মেনটেন করলে নাম্বারটাও পাওয়া যাবে, কারণ ওখানে 10 অব্দি আমাদের হচ্ছে পিক কার্ড। তারপরে আমরা পেজে চলে আসছি যখন, তখন সেটা হচ্ছে আমাদের 11, নাইট হচ্ছে আমাদের 12, রানী হচ্ছে আমাদের 13, এবং রাজা হচ্ছে আমাদের 14 নাম্বার কার্ড। আচ্ছা, এবার আমরা একটুখানি দেখি যে আমাদের যে এই সরি আমাদের যে কার্ডটা রয়েছে, অর্থাৎ পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স এর কার্ডটা যদি দেখা যায়, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে না, যে হাওয়া যেদিকে রয়েছে ব্যক্তির মুখটা কিন্তু ঠিক তার উল্টো দিকে। কেন? দেখতেই পাচ্ছি যে চুলটা কিন্তু অন্যদিকে উঠছে, মেঘগুলো অন্যদিকে যাচ্ছে, পেছনে যে গাছের যে সাইনটা রয়েছে, পেছনে যে গাছগুলো রয়েছে সেই গাছের মাথার দিকটাও কিন্তু এদিকে, ঠিক আছে। কিন্তু ব্যক্তির মুখ বা ব্যক্তির যে এগোনোর যে ধরন, সেটা কিন্তু সে কিন্তু ঠিক তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাচ্ছে আশা করি কার্ডটা একটু স্লো চলছে, হ্যাঁ ঠিক আছে। কার্ডটা যেটা রয়েছে এখানে দেখা যাচ্ছে গাছের যে অভিমুখ রয়েছে সেটা কিন্তু এদিকে, মেঘগুলো যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের ডান দিকে যাচ্ছে, কিন্তু ব্যক্তির মুখ, ব্যক্তির যে চুলটা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে ডান দিকে, কিন্তু ব্যক্তির মুখ বা ব্যক্তির এগোনোর যে ধরন সেটা কিন্তু দেখা যাচ্ছে বাম দিকের দিকে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু মানে নতুন পথ, অর্থাৎ যে প্রতিকূলতা রয়েছে সেই প্রতিকূলতাটাকে কিন্তু সে কাটাতে চাইছে, এবং সে কি করছে, সে নতুন পরিবর্তন এবং অভিযোজনের মাধ্যমে নতুন পথকে কিন্তু সে বেছে নিতে চাইছে। এবং অন্যদিকে যদি চলে আসি তাহলে দেখা যাচ্ছে এখানে কুইন অফ সোর্স এর কার্ড রয়েছে। এখানে একজন রানীকে দেখা যাচ্ছে সিংহাসনে বসে আছে, তার মানে বসে আছে, তার মানে কি হলো, স্টেবল। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, বসে আছে তার মানে হচ্ছে স্টেবল। গায়ের যে চাদর রয়েছে সেই চাদরের যে কালারফুলনেস বা সেই চাদরের যে কালার গুলো ইউজ হয়েছে, মাথায় দেখুন ইয়ে রয়েছে, মুকুট রয়েছে, প্রতিটা দিক দিয়ে দেখা যাচ্ছে যে তার কিন্তু একটা বিশাল প্রতিপত্তি রয়েছে, বা সে কিন্তু একটা বড় ঘর থেকে বিলং করছে, এবং তার মধ্যে চিন্তা ভাবনা এবং যুক্তিবাদিতা প্রভৃতি বিষয়গুলো কিন্তু রয়েছে, এবং সে কিন্তু আত্মনির্ভর। এবং তার সামনে যেগুলো, যেমন সামনে তলোয়ার রয়েছে, তো তলোয়ার বেসিক্যালি কি কাজে ব্যবহার করে, আমরা যদি বলি যে তলোয়ারকে যদি আমরা তলোয়ারও যদি না বলি, শুধু ছুরিকে সঙ্গে তুলনা করি। সাপোজ আমাদের সামনে বড় বড় গাছ রয়েছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, তখন আমাদের হাতে যে ছুরিটা রয়েছে বা যে মেশিনটা রয়েছে, সেই মেশিনটা দিয়ে আমরা কি করবো, যে আমাদের পথের যে বাধাগুলো আছে সেগুলোকে ধীরে 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 কেটে কেটে সরিয়ে দিয়ে আমরা এগোনোর চেষ্টা করবো, তাই তো? ঠিক সেরকমই আমরা যদি এই জিনিসটাকে যদি আমরা এখানে ইন্ডিউস করি, যে রানী যে রয়েছে বা কুইন অফ সোর্সের যে কার্ডটা রয়েছে, সেটা কিন্তু দেখাচ্ছে যে তার সামনে আসা সমস্ত বাধা বিপত্তিকে সে কিন্তু অতিক্রম করে সমস্যার সমাধানে কিন্তু সে পারদর্শী, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকি কার্ডের গুলোর ক্ষেত্রে।
যেরকম মাইনর আরকানা এবং মেজর আরকানার যে মিনিমাম যে আমাদের যে জ্ঞান টুকুনি যেগুলো আমরা নিলাম, এবার সেইখান থেকে আমরা আস্তে আস্তে যাবো এবার কার্ডের ভেতরে ঢুকছি আমরা। যেমন হচ্ছে ট্যারো কার্ডের উপাদান বা ট্যারো কার্ডকে রিড করতে গেলে কোন কোন জিনিসগুলো মেনলি আমাদের মাথায় রাখতে হবে। ট্যারো কার্ডকে রিড করতে গেলে মূলত 4টে জিনিসের গুরুত্ব কিন্তু অপরিসীম। যেমন এক হচ্ছে পঞ্চতত্ত্ব, 2 কার্ডের ওপরে লিখে রাখা যে নাম্বার গুলো রয়েছে সেই নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব, কার্ডের মধ্যে ব্যবহৃত যে রং গুলো রয়েছে সেই রঙের রয়েছে সেই চিত্রগুলো কিন্তু গুরুত্ব কিন্তু অপরিসীম। এগুলো যদি না বুঝতে পারি আমরা পরবর্তীতে কিন্তু কার্ড রিডিং এর ক্ষেত্রে অসুবিধা আসতে পারে। এবার আসি পঞ্চতত্ত্বের ক্ষেত্রে। আমরা জানি যে 5টা তত্ত্ব রয়েছে, অগ্নি, জল, বায়ু, পৃথ্বী এবং হচ্ছে আকাশ। এবার অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্ব একে রিপ্রেজেন্ট করছে স্যুট অফ ওয়ান্স। 4টে স্যুট বলেছিলাম আমাদের টোটাল, আমাদের স্যুট অফ সোর্স, স্যুট অফ ওয়ান্স, স্যুট অফ কাপস, স্যুট অফ পেন্টাকল। এর মধ্যে স্যুট অফ ওয়ান্স যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের অগ্নিকে দেখাচ্ছে। কেন? স্যুট অফ ওয়ান্স যেটা ডিনোট করে সেটা হচ্ছে আমাদের মধ্যেকার উদ্যম বা কর্মশক্তি। এবার অগ্নি, আগুন দিয়ে যদি কোনো কখনো কাঠ জ্বালানো হয় বা আগুন দিয়ে যদি কিছুকে জ্বালানো হয় তাহলে সেখান থেকে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হচ্ছে। বা সেখান থেকে আমরা একটা কি বলবো, এই যে কয়লাটাকে জ্বালানোর পরেই তো আমরা তাপবিদ্যুৎটা পাচ্ছি, তাই না? ঠিক সেরকমই অগ্নি কি করছে, আমাদের উদ্যম এবং কর্মশক্তি বা শক্তির উৎস হিসেবে আমরা অগ্নিকে ধরি। এবার সেক্ষেত্রে তো ওয়ান্স যে রয়েছে সে কিন্তু উদ্যম এবং কর্মশক্তিকে ডিনোট করে। তাই স্যুট অফ ওয়ান্স পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নিতত্ত্বকে ডিনোট করছে। এবার আসছি জল, যেটা কিনা দেখাচ্ছে স্যুট অফ কাপস, যেটা আমাদের যে দৈনন্দিন জীবনে যে বিষয়গুলোকে দেখছি সেটা হচ্ছে আবেগ এবং অনুভূতি। এবার আমরা আমাদের মা কাকিমা বা আমাদের যারা বয়স্ক রয়েছে, গুরুজন রয়েছে, তাদের থেকে সবসময় একটা কথা শুনেছি যে যখনই কোনো ডিসিশন নেবে বুঝে শুনে ভেবে চিনতে নেবে, আবেগে মিশে কোনো রকম কোনো ডিসিশন নেবে না। আশা করি এই কথাটা শুনেছি সবার কাছে। এই যে আবেগে ভাষা, ভাষা ব্যাপারটা কি? কারণ হচ্ছে জল, জল কি করছে, জলকে আমরা যেখানেই রাখবো, জল কিন্তু সেই জায়গার আকারটা নিয়ে নেয়। ঠিক আবেগটাও সেরকম ভাবে আমাদের সঙ্গে কাজ করে। আমাদের পারিপার্শ্বিকে আমাদের সঙ্গে যে যেরকম ভাবে বিহেভ করে আমরা কিন্তু ঠিক তার জন্য কিন্তু ঠিক সেইভাবেই চিন্তা ভাবনা করি। আজকে যে আমাদের সমস্ত কাজে সাহায্য করছে তারও যদি দরকার পড়ে বা সেও যদি আমাদের কাছে কোনো রকম সাহায্য চায় আমরা অবশ্যই তাকে সাহায্য করবো। এবার কি আসছে ব্যাপারটা, এবার যদি আমরা একজনের কাছ থেকে কন্টিনিউয়াস হিউমিলিয়েশন পাই বা তার থেকে কন্টিনিউয়াস আমরা খারাপ কটু কথা বা তার থেকে সে আমাদের কন্টিনিউয়াস দেখলেই হিউমিলিয়েট করছে বা অপমান করছে, তাদের ক্ষেত্রে আমরা যখন সাহায্য করতে যাবো বা তাদের যখন কোনো সাহায্যের দরকার পড়বে তখন কিন্তু সেই সাহায্যটা কিন্তু হয়তো করবো, সেটা কিন্তু অতটা কিন্তু মন থেকে আসবে। বা এই যে আবেগের যে আপ ডাউন বা আবেগের যে চেঞ্জেস, এই বিষয়গুলো কিন্তু আমাদের স্যুট অফ কাপস দেখায়, অর্থাৎ যেটা কিন্তু জল তত্ত্বকে ডিনোট করছে। এবার আসি বায়ু তত্ত্ব, যেটা স্যুট অফ সোর্স কে দেখাচ্ছে। কি বলছে? স্যুট অফ সোর্স বিশেষ করে দেখাচ্ছে কি চিন্তা এবং কমিউনিকেশন। বায়ু, বায়ু যদি গতিবেগ বেশি হয় তাহলে কতটা ক্ষতিকারক হতে পারে সেটা আমরা আমফান বা সুনামি প্রভৃতি ক্ষেত্রে আমরা কিন্তু দেখে এসেছি। এবং স্যুট অফ সোর্সের ক্ষেত্রে যদি বলি যে তলোয়ারকে বা আমরা যে কাটানা বা যেগুলো আমরা দেখে এসেছি এতদিন ধরে চাইনিজ ইয়েতে ইউজ করতে বা ইন্ডিয়ান কালচারে যে তলোয়ার গুলো ছিল সেগুলোকে যদি ঠিকঠাক ভাবে যদি ইউজ করা যায়, একটা সব থেকে মানে শক্তিশালী বস্তুকেও কিন্তু কেটে মাঝখান দিয়ে হাফ করে দেওয়া, ঠিক আছে? অর্থাৎ বায়ু যে এলিমেন্টটা রয়েছে সেটা কিন্তু স্যুট অফ সোর্স বা বায়ু যে এলিমেন্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের চট জলদি ঘটে যাওয়া কোনো ঘটনা বা খুব তাড়াতাড়ি ঘটমান কোনো ঘটনাকে কিন্তু ডিনোট করছে। এবার আমি বলছি যে চিন্তা এবং যোগাযোগ, তখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে চিন্তা এবং যোগাযোগকে কেন চট জলদি বলা হচ্ছে? আমরা এখন প্রত্যেকে আমাদের নিজেদের বাড়িতে বসে আমরা মনে মনে চিন্তা করছি যে আমরা ইতালি ভেনিসে আমরা এখন বোট রাইডিং করছি, করতেই পারি, তাই না? বা আমাদের কারোর সঙ্গে দরকার হলো, আমরা বাড়িতে বসে আছি, এখন আমরা সবাই পশ্চিমবঙ্গের ভেতরে বা কলকাতায় বা কেউ কোনো বিভিন্ন স্টেটে আপনার বিভিন্ন জায়গায় আপনারা রয়েছে, তো সেখানে বসে আপনার যদি কাউকে মনে হয় যে আপনি মুম্বাইতে কাউকে কল করবেন, আজকালকার দিনে দাঁড়িয়ে সেই কলটা করতে কতটুকুনি টাইম, ম্যাটার অফ সেকেন্ডস। এইটাই হচ্ছে বায়ু তত্ত্ব বা স্যুট অফ সোর্স, যেটা কি দেখাচ্ছে আমাদের চিন্তা এবং আমাদের কমিউনিকেশনটাকে
ডিনোট করছে। এবার আসছি কোথায়, আমাদের চতুর্থতম তত্ত্ব, সেটা হচ্ছে পিতৃতত্ত্ব, যেটা হচ্ছে স্যুট অফ পেন্টাসেলস ডিনোট করছে। কি বলছে পিতৃতত্ত্ব, যদি আমরা পিতৃ বা মৃত্তিকা যেটা রয়েছে সেটাকে আমরা বাড়ির যে ভিত সেটা কোথা থেকে তৈরি হচ্ছে, মাটির গভীর থেকে উঠছে, এই বিষয়গুলো রয়েছে। এবং যদি আমরা বলছি বড় বড় যে ইমারত গুলো রয়েছে, সেই ইমারতের যে ভিত্তি সেটা যদি শক্তপোক্ত না হয়, তাহলে এই যে এত যে ভূমিকম্প হচ্ছে বা এত কিছু হচ্ছে, সেই বিষয়গুলো ভেঙে যাওয়ার কথা ছিল। তার মানে কিন্তু পিতৃতত্ত্ব বা স্যুট অফ পেন্টাসেলস দেখাচ্ছে আমরা কতটা আমাদের ভিত্তির সঙ্গে বা ভিত্তি আমাদের ভিত কতটা মজবুত, অর্থাৎ আমরা কতটা স্থিতিশীল যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতির ক্ষেত্রে আমরা কতটা স্থিতিশীল এবং সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা কতটা সমৃদ্ধশালী, সেই প্রভৃতি বিষয়গুলো কিন্তু স্যুট অফ পেন্টাসেলস দেখাচ্ছে। আমি কিন্তু খুব মানে স্পেসিফিক্যালি বলি, তাহলে আমাদের পেন্টাকেলস যে স্যুটটা রয়েছে সেটা কিন্তু আমাদের স্থাবর সম্পত্তি, অর্থ, কাজ, দৈনন্দিন জীবনের যে কাজ, ওয়ার্ক লাইফ, সমস্ত কিছুকে কিন্তু এই পিতৃতত্ত্ব বা স্যুট অফ পেন্টাকেলস কিন্তু ডিনোট করছে। এবার আমরা জেনে আসলাম যে আকাশ তত্ত্ব বা মেজর আরকানার ব্যাপারটা জেনে এসেছি। তাহলে এই যে মেজর আরকানা, যে আমাদের জীবনের সব থেকে বড় বড় যে ঘটনাগুলো, যে ঘটনাগুলোকে আমরা কখনোই কি বলছি, সেই ঘটনাগুলোকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো বা আমরা কোনোদিন ভুলতে পারবো না, সেই বিষয়ে মেজর আরকানা আমাদের জীবনের সমস্ত বড় বড় যে ঘটনাগুলো আছে সেগুলোকে দেখাচ্ছে। এবার আকাশ তত্ত্ব, এবার যদি আমি শুধু এই যে অগ্নিতত্ত্ব বলি, জল তত্ত্ব বলি, বায়ু তত্ত্ব বলি, পৃথিবী তত্ত্ব বলি, এগুলোকে কিন্তু সবকিছুকে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু আমি রোধ করতে পারি, এগুলোকে কোনো না কোনো ভাবে আমি রোধ করতে পারি বা আমি অনুভব করতে পারি। কিন্তু আকাশ তত্ত্ব, আমরা যেখান থেকে নিঃশ্বাস নিচ্ছি, সব থেকে বড় কথা, আবার বায়ু তত্ত্ব যেটা রয়েছে, পৃথিবী তত্ত্ব যেটা রয়েছে, জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব, এগুলো সবই কিন্তু আকাশ তত্ত্বের মধ্যেই রয়েছে। আকাশ তত্ত্ব যেটা রয়েছে সেটা কিন্তু মানে আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়িয়ে রয়েছে, মানে সব থেকে বাস্ট এবং সব থেকে বড় যদি কিছু বলি, তাহলে আমাদের যে মেজর আরকানার যে পার্ট গুলো রয়েছে সেটা কিন্তু আমাদের মধ্যেকার আধ্যাত্মিক চেতনা এবং আধ্যাত্মিকতা, বা আমরা কোন জিনিসটাকে কিভাবে করতে হবে, আমাদের মনের যে চেতনা এবং আধ্যাত্মিকতা, এই প্রভৃতি বিষয়গুলোকে কিন্তু মেজর আরকানা ডিনোট করছে। মোস্ট প্রিসাইজলি যদি বলি, আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বড় বড় যে ঘটনাগুলো রয়েছে, 1 বছর বা 2 বছর টাইম স্প্যান বা 2-3 মাস বা 6 মাস 7 মাসের যে টাইম স্প্যান রয়েছে, সেই টাইম স্প্যানে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের মেজর আরকানা বা আকাশ তত্ত্বের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি। এটা হলো আমাদের পঞ্চতত্ত্বের গুরুত্ব। এটা প্রতিটা কার্ডের ভেতরে কিভাবে ইনডিউস হয়েছে সেই প্রভৃতি বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। কিভাবে, যখন দেখুন কার্ডটায় যেটা রয়েছে, ধরুন মাইনর আরকানার একটা কার্ড এসছে, সেখানে পেন্টাসেলস বা কয়েনের সাইন রয়েছে, তাহলে আমরা কি বুঝবো যে কার্ডটা কিন্তু পিতৃতত্ত্ব। তার মানে কার্ডটা বিশেষ করে ক্ষেত্রে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তির জন্য বা যে ব্যক্তিগণের জন্য আমরা কার্ডটা টানছি বা ড্র করছি, সেটা কিন্তু তার আর্থিক অবস্থা বা দৈনন্দিন কাজ বা কাজের পরিস্থিতিকে কিন্তু ডিনোট করছে। চলে আসি পরবর্তীতে, যেটা রয়েছে আমাদের নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের যে বিষয়টা রয়েছে। সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে যদি আমি বলি, আমরা যখন প্রতিটা কার্ড পড়েছিলাম 1 থেকে 10 অব্দি, সেখানে বিশেষ করে 1 থেকে 9 নাম্বার অব্দি কিন্তু গুরুত্বপূর্ণ। যখনই আমরা 10 নাম্বারে চলে আসছি, তখনই কিন্তু আমরা কিন্তু যখন ডুয়াল নাম্বারে যাচ্ছি, তখন কিন্তু আমরা সেই নাম্বার গুলোকে কিন্তু অ্যাড করবো, অর্থাৎ 10 হলে 1 প্লাস হচ্ছে 0, অর্থাৎ আমাদের সেখানে কিন্তু আবার 1 আসছে, মানে 9 অব্দি যে নাম্বার গুলো যাচ্ছে তারপর থেকে কিন্তু আবার একে এসে রিপিট করছে। আচ্ছা, এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমি বললাম যে স্কুলের কার্ডে একটা 0 আছে, স্কুলের কার্ডে যখন 0 রয়েছে তাহলে এখানে 0টা কেন ইনডিউস করা নেই বা 0-এর ব্যাপারে কিছু বলা নেই কেন? 0 যেটা রয়েছে সেটা কিন্তু পুরো ব্ল্যাঙ্ক চেক, যদি আমি বলি ব্ল্যাঙ্ক চেক, অর্থাৎ একটা সদ্যজাত শিশু। 0 যেটা ডিনোট করছে সেটা হচ্ছে একটা সদ্যজাত শিশুকে ডিনোট করছে। একটা সদ্যজাত শিশু যে জন্মাচ্ছে, তারপরেই কিন্তু তাকে আমরা বলি না যে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে বা কিছু। সে যখন ধীরে 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 আস্তে আস্তে যখন তার বয়স বাড়ে, সে যখন বুঝতে শেখে, অর্থাৎ কি হচ্ছে, সেই সাদা পেজটার ভেতরে যখন আস্তে আস্তে সে ছবি আঁকা শুরু করেছে, বা সাদা পেজটার ভেতরে ইনফরমেশন গুলো আস্তে আস্তে ধীরে ধীরে স্টোর হওয়া শুরু হয়েছে, তখন কিন্তু আমরা তাকে বলি যে তুমি এই নিয়ে পড়াশোনা করো, তুমি এই নিয়ে, তোমার এই সময় বিয়ে করতে হবে, এই সময় তোমার সংসার জীবনের দিকে মন দেওয়া দরকার। এই বিষয়গুলো কিন্তু আমরা ধীরে 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 তখন তাকে বলি।
এবার আসছি 0 নাম্বারকে আমরা একটু সাইডে রেখে আমরা যে নাম্বার গুলো রয়েছে, যেমন হচ্ছে সংখ্যা যদি 1 বলি, সেটা হচ্ছে নিউমেরোলজি অনুযায়ী সূর্য বা রবিকে দেখায়। এটা কি বলছে? এটা হচ্ছে নতুন সূচনা বা শক্তির উৎস বা নেতৃত্ব দেওয়া প্রভৃতি বিষয়গুলোকে কিন্তু দেখাচ্ছে হচ্ছে সূর্য। তৃতীয়ত যদি চলে আসি চন্দ্র, চন্দ্র আমাদের মন, আমাদের বাড়ির মা এবং আমাদের মনের ভেতরকার সহানুভূতি বা কোনো কাজকে করার জন্য কতটা ভারসাম্য দরকার, কিভাবে সব দিক ম্যানেজ করে সমস্ত কিছু করে আসবে, বা একটা বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হবে, মানসিক দিকটা যেটা রয়েছে, ঠিক আছে, সেই বিষয়গুলো কিন্তু চন্দ্র দেখছে। তৃতীয়ত চলে আসি বৃহস্পতির ক্ষেত্রে, যেটা বৃহস্পতিকে যদি আমরা আরেকটা নামে যেতে জানি সেটা হচ্ছে দেবগুরু হিসেবে জানি। অর্থাৎ গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে তার শিষ্যকে ধার্মিকতা, ধর্মীয়তা, আইন এবং হচ্ছে তার জ্ঞান প্রভৃতি বৃদ্ধি করার। সে ম্যাচ 3 নম্বরের যে কার্ড গুলো রয়েছে সেগুলো কিন্তু প্রপারলি তাই দেখাচ্ছে, প্রজ্ঞা, বিচার করা, সঠিকভাবে বিচার করা বিষয়গুলোকে, জ্ঞানটাকে যেটা রয়েছে সেটাকে আরো বাড়িয়ে তোলা, ধার্মিকতা প্রভৃতি বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে। 4 নম্বরের যে কার্ড রয়েছে সেটা হচ্ছে রাহুকে ডিনোট করছে। রাহুকে যদি আমরা বলি, রাহুর আরেকটা নাম যদি আমরা বলি সেটা হচ্ছে এটা এক হিসেবে বলা যেতে পারে রবিন হুড বলা যেতে পারে। রাহু, রাহু হচ্ছে রবিন হুড, বা সে হচ্ছে মানে যাদের দরকার নেই, ঠিক আছে, তাদের থেকে সম্পদ হরণ করে এবং যাদের দরকার আছে তাদের মধ্যে কিন্তু বিলিয়ে দেয়। এটা কথাটা ভুল যে রাহু সবসময় ইয়ে করছে বা কিছু প্রতারণা করে না, কিন্তু হ্যাঁ অবশ্যই রাহুর মধ্যে সেই ইয়েটা রয়েছে, বিষয়গুলো রয়েছে। কিন্তু রাহু কি দিচ্ছে? রাহু দিচ্ছে গবেষণা, উদ্ভাবনী চিন্তা, কূটনীতি। কূটনীতি মানে হচ্ছে আমাকে আমাকে কেউ হয়তো ফাঁসিয়ে দিয়েছে বা আমি হয়তো একটা বিষয় ফেঁসে গেছি যেখানে আমার কোনো দোষ নেই, সেই জায়গাটার থেকে আমি কিভাবে বেরোতে পারবো? রাহু এসে রাহু কিন্তু হেল্প করবে। রাহু আর কি কি দিচ্ছে? গুপ্তচর বৃত্তি দিচ্ছে, চক্রান্ত দিচ্ছে। এবার রাহুর যে বিষয়টা রয়েছে সেটা যদি একটু নড়বড়ে হয় তখন কিন্তু সেই ব্যক্তি বা সেই ব্যক্তি বিশেষ যার জন্য কার্ড টানা হচ্ছে তার ভেতরে কিন্তু একটু প্রতারণা করা বা প্রতারিত হওয়ার প্রসেস গুলো কিন্তু শো করে। বিশেষ করে রাহু যদি আমি এক কথায় বলি, রাহু কিন্তু ভ্রম দেওয়ার চেষ্টা করে কিছু কিছু ক্ষেত্রে, ওভার থিঙ্কিং বা স্ট্রেস এগুলো কিন্তু দেয় যদি রাহুর বিষয়টা কিন্তু খারাপ আসে। যেরকম 4 নম্বরের কার্ড ভালো আছে সেরকম 4 নম্বরের কার্ড কিন্তু খারাপ কার্ডও রয়েছে। ঠিক আছে, আমরা যখন পরবর্তীতে আমাদের বড় ক্লাসে যখন আমরা কার্ড গুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো তখন আমরা দেখি যে 4-এর নিউট্রাল কার্ডও রয়েছে এবং 4-এর নেগেটিভ কার্ডও রয়েছে। এরপরে কি হচ্ছে 5 নাম্বার রয়েছে বুধ। বুধকে আমরা জানি বালক, বুধ হচ্ছে বাচ্চা। এবার তার ভেতরটা বাচ্চা মানে ইংরেজি সদ্যজাত না, সে হচ্ছে ছোট্ট বাচ্চা। এবার তার ভেতরে কি থাকবে? তার ভেতরে সবসময় একটা কিছু কিছু নিয়ে একটু দৌড়দৌড়ি বা মিসট্রিট করার ব্যাপারগুলো কিন্তু থাকে, তার ভেতরে হাস্যরস থাকছে। একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ, এবার আমরা বুধের ব্যাপারটা চলে আসি। বুধ, বুধকে যদি আমরা প্রপারলি অ্যাস্ট্রোলজিক্যালি বা নিউমেরোলজিক্যালি ধরি, তাহলে বুধ আমাদের কি দিচ্ছে? বুধ আমাদের কমিউনিকেশন স্কিল দেয়, যোগাযোগ। বুধ আমাদের শিখতে সাহায্য করে, বিদ্যা দিচ্ছে, বিশ্লেষণী ক্ষমতা বা তার্কিক ক্ষমতা বা তর্ক করার যে ক্ষমতা বা বলার বা বাচন ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু বুধ দেয়। এবার 13 কার্ডের ক্ষেত্রে বুধকে আমরা অনেক ক্ষেত্রে এই বিষয়গুলোর সঙ্গে রিলেটেড কিছু পাবো, আবার কিছু কিছু ক্ষেত্রে পাবো যেখানে বুধ কিন্তু একটু মিসচিফ করছে বা মানুষের সঙ্গে একটু পেছনে লাগা, মানুষের সঙ্গে মানুষের থেকে কিছু জিনিস নিয়ে চলে আসা, তাকে না বলে, এই বিষয়গুলো কিন্তু বুধের মধ্যে থাকে। এবার এবার আসি 6 নম্বর, নাম্বার 6, যেটা কিনা ভেনাসকে ডিনোট করছে। ভেনাস, ভেনাস হচ্ছে ইটারনাল, ইটারনাল হ্যাপিনেস। ভেনাস আমাদের জাগতিক সুখ, আমরা যত সুখ ভোগ করছি সেই সমস্ত সুখ কিন্তু ভেনাস দিচ্ছে। ভেনাস কি কি দিচ্ছে? ভেনাস দিচ্ছে প্রেম দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, শৌখিনতা বা কামুকতা এবং জাগতিক সুখকে কিন্তু ভেনাস ডিনোট করছে। এবার আমরা যদি ভেনাসের যে 6 নম্বরের যে কার্ড গুলো রয়েছে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা দেখি, যেমন মেজর আরকানার কার্ডের ক্ষেত্রে দেখলাম যে লাভার্স এর যে কার্ডটা রয়েছে সেই কার্ডের উপরে কিন্তু 6 নাম্বার লেখা ছিল।
তাই না? এর পরবর্তীতে আমরা যাবো যেখানে কাপসের কার্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানেও কিন্তু 6 অফ কাপস রয়েছে, এছাড়াও 6 অফ ওয়ান্ডস রয়েছে, 6 অফ সোর্ডস রয়েছে, 6 অফ পেন্টাকলস রয়েছে। 6 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের প্রেম, ভালোবাসা এবং আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করা সমস্ত লাক্সারি আইটেমস, এই যে সুখ যেটা আমরা পাচ্ছি, লাক্সারি আইটেম ব্যবহার করে যে সুখটা পাচ্ছি সেটা কিন্তু শুক্র দিচ্ছে। এবার চলে আসি একটুখানি একদম সুখের থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে যাই আমরা, 7 নম্বর বা কেতু। কেতু কি দিচ্ছে? কেতু দিচ্ছে একাকিত্ব, কেতু দিচ্ছে গভীর চিন্তা, কেতু দিচ্ছে সন্ন্যাস, কেতু দিচ্ছে ভ্রম। যখন আমরা 7 অফ কাপসের কার্ড পড়বো তখন দেখবো আমাদের কাছে, আমাদের সামনে প্রচুর অপশন পড়ে রয়েছে, কিন্তু কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে বা বেছে নিতে হবে। কেতু কি দিচ্ছে? কেতু একাকিত্ব দিচ্ছে। কেতু কি দেয়? কেতু ডিট্যাচমেন্ট দেয়। কেন? বেসিক্যালি কেতুর মাথা নেই, পরিষ্কার করা। আমরা যদি ইন্ডিয়ান মাইথোলজির দিকে যাই, পুরো দিকে রাহু এবং কেতু হচ্ছে একটা সিঙ্গেল বডি, যেটা আমাদের অমৃত যখন ইয়ে হয়েছিল, অমৃত যখন উদ্ধার হয়েছিল তখন তারা দেবতার রূপ ধরে সে অমৃত পান করে, এবং সেটা যখন ইন্দ্র বুঝে যায় তখন সেটা বিষ্ণুকে জানানোর পরে তার কিন্তু সেই ইয়ে দিয়ে, সুদর্শন চক্র দিয়ে এবং রাহু এবং কেতুকে কিন্তু আলাদা করে দেওয়া হয়, যেহেতু তারা অমৃতটা পান করে ফেলেছিল তাই তারা অমর। এবার এবং তারপর থেকে রাহু ও কেতু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। রাহু আমাদের ভ্রম দিচ্ছে, কেতু আমাদের একাকিত্ব দিচ্ছে। এরপরে চলে আসি আমরা এদের দুজনের থেকেই সব থেকে বেশি, মানে সমস্ত মানুষের কাছে সব থেকে বেশি যদি সম্মানীয় যদি কেউ থাকে তাহলে সে হচ্ছে আমাদের 8 নম্বর, অর্থাৎ হচ্ছে স্যাটার্ন বা শনি। শনি কি দিচ্ছে? শনি আমাদের মধ্যে কঠোর পরিশ্রম দিচ্ছে, সেই পরিশ্রম করার জন্য ধৈর্য দিচ্ছে, এবং সেই পরিশ্রম করার জন্য প্রয়োজনীয় কি কি পরিবর্তন আমাদের মধ্যে আনতে হবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় এনে দিচ্ছে। এরপরে চলে আসছি লাস্ট নম্বর, যেটা রয়েছে আমাদের 9 নম্বর বা আমাদের মঙ্গল বা মার্চ ডিনোট করছে। আমরা মঙ্গলকে কিসের কারক হিসেবে জানি? মূলত অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যদি আমরা বলি মঙ্গল হচ্ছে আমাদের ভাতৃকারক। আর এছাড়াও যদি বলি মানুষের মধ্যে প্রতিরক্ষা বা আক্রমণ বা শক্তি বা সাহসের উৎস হচ্ছে কিন্তু মঙ্গল, অর্থাৎ নিউমারোলজি অংশ। এবার আমরা যখন কার্ডের ক্ষেত্রে আসবো তখন আমরা 9 নম্বরের কার্ডগুলোকে দেখবো, সেখানে কিন্তু যৌক্তিক চিন্তা ভাবনা রয়েছে বা শৃঙ্খলা রক্ষা রয়েছে বা কাউকে প্রোটেক্ট করার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা 9 নম্বর যে কার্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। এটা হলো আমাদের হচ্ছে নিউমেরোলজিক্যাল পার্ট, অর্থাৎ আমরা জানলাম পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বের কি কি বিষয় রয়েছে। এবার জানলাম আমরা সংখ্যা তত্ত্ব, প্রতিটা সংখ্যাকে কিভাবে আমরা প্রতিটা কার্ডের সঙ্গে রিলেট করতে পারবো সেই বিষয়গুলো কিন্তু আমরা জানলাম। এবার আসছি আমাদের পরবর্তী পার্ট, যেটা হচ্ছে রং তত্ত্ব। আমি এখানে কয়েকটি বেসিক কালার যেগুলো রয়েছে, যে কালার গুলো ইউজ হয়েছে সেই কালার গুলোর কথা বলছি। এর পরবর্তীতেও আমরা দেখতে পাবো এছাড়াও আরো অনেক কালার রয়েছে যে কালার গুলো আমরা ইউজ পেয়েছি। যেমন ট্যারো কার্ডের ক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম, যখন আপনাদের ফুল কার্ডটা আমি যখন দেখালাম যে সূর্যটা কিন্তু সাদা, তাই না? সূর্যটা যখন সাদা বলেছিলাম তার মানে কি দেখাচ্ছে? সাদা কালারটা কি দেখাচ্ছে? বিশুদ্ধতা বা নতুন সূচনা বা মানসিক শান্তি প্রভৃতি বিষয়গুলো কিন্তু সাদা রংটা দেখাচ্ছে। কালো রং, কালো রঙের ক্ষেত্রে আমরা যদি বলি যে ডেটের যে কার্ডটা ছিল সেই কার্ডটাতে কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম একটু যে কালো রঙের আধিক্য বেশি ছিল। বা আমরা যদি বলি যে এইটা কাপসের যে কার্ডটা দেখেছিলাম সেই কার্ডটা কিন্তু অনেকটা ডার্ক বা একটু পালচে টাইপের। তখন আমরা কি বলেছিলাম যে কালো রঙের যে কার্ডগুলো রয়েছে বা কালো রংটা যেটা রয়েছে সেটা কি দিচ্ছে? সেটা দিচ্ছে রহস্য, অন্ধকার, অন্তর্দৃষ্টি এবং গভীর চিন্তা। এবার এই যে গভীর চিন্তাটা, এটা কিন্তু নেগেটিভ হয়েছে ধরতে হবে। এই যে গভীর চিন্তাটা রয়েছে, এই গভীর চিন্তাটা কিন্তু নেগেটিভ হয়েছে ধরবো, অর্থাৎ আমরা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছি এখানটাতে। কালো রংটা যখন আসছে বা কারোর জন্য কোনো কার্ড চলে আসে, সেই কার্ডে কালো রঙের কোনো কার্ড এসছে, সেইটাতে কিন্তু আমরা বলবো যে মানুষটা বা ব্যক্তিটা কিন্তু একটু ডিপ্রেশনে রয়েছে। মানে যে গভীর চিন্তাটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ হয়েছে না, নেগেটিভলি। সে কিন্তু প্রচন্ড পরিমাণে চিন্তা ভাবনা করছে, তার মাথা কাজ করছে না। এবার আসছি আমরা তৃতীয়ত হলুদ কার্ড। হলুদ অর্থাৎ ইয়েলো যে কার্ডটা রয়েছে সেটা কিন্তু ওয়ান অফ আ কাইন্ড যদি আমি বলি, কিছুটা হলো জুপিটার কিছুটা সান মিলিয়ে রয়েছে। এবার হলুদ যে কার্ডটা রয়েছে সেটা কি দেখাচ্ছে? হলুদ কার্ডটা আমাদের মনে আনন্দ। এবার আমরা ধীরে ধীরে যখন কার্ড করবো তখন আমরা দেখবো যে পেন্টাকেলসের বেশিরভাগ কার্ড কিন্তু আমাদের ইয়েলোইশ রয়েছে। এবার পেন্টাকেলসের যে বেশি
কার্ড ইয়েলোইশ রয়েছে কেন? এই যে আনন্দ বা আত্মবিশ্বাস বা এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো কোথা থেকে আসছে? এই যে আনন্দের যে ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু 80% যদি আমি বলি, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের আর্থিক দিক থেকে কিন্তু ডিনোট করে। আমাদের হাতে পয়সা আছে, আমরা সমস্ত সুখকে ভোগ করতে পারছি। আমাদের হাতে পয়সা আছে, আমরা সমস্ত সুখকে ভোগ করতে পারছি, অর্থাৎ আমাদের মনের ভেতরে কিন্তু আনন্দ রয়েছে। এবার আপনারা অনেকে বলতে পারেন যে পয়সা দিয়ে কি সবসময় সবকিছু কেনা যায়? না, অবশ্যই না, সেখানে আবেগের ব্যাপারটা রয়েছে। ওই জন্যই মেজর এখানে টোটাল 4টে সিট আছে। শুধু পেন্টাসিক্স একা নেই যে শুধু অর্থ দিয়ে হয়ে যাবে, সেখানে আবেগ আছে, সেখানে বুদ্ধিমত্তা আছে, সেখানে চিন্তা আছে, সেখানে যোগাযোগ আছে। সমস্ত কিছু বিষয়কে কানেক্ট করে কিন্তু আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এবার আছে আমরা লাল কালার। লাল কালারটা আমরা অ্যাসোসিয়েটেড জানি কার সাথে? মঙ্গলের সাথে বা মার্সের সাথে। লাল কালার কি দিচ্ছে? শক্তি, উত্তেজনা এবং আরেকটা জিনিসও আছে যেটা বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আমরা পালন করে থাকি, সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু লাল কালারের যে ব্যবহারটা রয়েছে সেটাও কিন্তু খুব বেশি। যেমন লাল গোলাপ বা লাল কালারের টেডি বিয়ার, ঠিক আছে? প্রেমের ক্ষেত্রেও কিন্তু লাল কালারটা কিন্তু খুব বেশি ব্যবহৃত হয়। এছাড়াও হচ্ছে যেমন শক্তি, সাহস এবং আরেকটা জিনিস হচ্ছে লাল কালার কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের রক্তচাপকে বৃদ্ধি করে। এবার রক্তচাপ বৃদ্ধি হচ্ছে কেন, সেটাও বিশেষ করে যদি বলি, মানসিক দিকটা দিয়ে যদি বলি, তাহলে সেখানেও কিন্তু রাগ বা ক্রোধ বা আক্রোশ এই প্রভৃতি বিষয়গুলোকেও কিন্তু লাল কালার দেয়। এবার চলে আসি সবুজ বা গ্রিন। এবার আপনারা সবাই খেয়াল করে থাকবেন, আমাদের এই যে জঙ্গলটা রয়েছে, যে জঙ্গলে আমরা এখন আপাতত রয়েছি, মানে শহরের যে জঙ্গল, সেই জঙ্গলের ভেতরে যখন আমরা রয়েছি, এখান থেকে যখন আমরা বাইরে বেরিয়ে গ্রামের সাইডে যখন যাচ্ছি বা যেখানে গ্রিন বেশি রয়েছে, সেখানে গেলে দেখবেন চোখে কিন্তু একটা আলাদা ঠান্ডা অনুভূতি হয়, তাই না? আমাদের শরীর কিন্তু একটা আলাদা মানে প্রশস্তি পায় তখন আমরা প্রকৃতির মাঝখানে গিয়ে পড়ছি। এটা কি দিচ্ছে? আমাদের শারীরিক বৃদ্ধিকে ডিনোট করে। এটা যদি বলি যে কি কি দিচ্ছে, বৃদ্ধিকে ডিনোট করছে, স্বাস্থ্যের উন্নতি এবং ভারসাম্য। যে ক্ষতিগুলো হচ্ছিল আমাদের এতদিন ধরে শহরে থেকে, এই যে এত দূষণ বা পলিউশনের ভেতরে থেকে যে ক্ষতিগুলো হচ্ছিল, সেগুলো কিন্তু আমরা যদি গ্রামে থেকে যাই বা এখন যদি আমরা গ্রামের দিকে আস্তে আস্তে মুভ করতে থাকি, তাহলে কিন্তু সেই যে ক্ষতিগুলো, সেই ক্ষতিগুলো কিন্তু ধীরে 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 কিন্তু কমতে থাকবে। হ্যাঁ, হয়তো একবারে হবে না, কিন্তু ভারসাম্যটা বজায় করতে হবে, বজায় আনতে অনেকটা টাইম লাগবে এবং ভারসাম্যটা রক্ষা করার জন্য অনেকটা সময় লাগবে, কিন্তু হবে। এবার কি আসছে বিষয়টা, আমার কথাগুলো একটু খেয়াল রাখবেন। যেখানে আমি বলছি যে না মানে না, আর যেখানে হবে মানে সেটা কিন্তু হবে। সেটা আজ না হোক কাল, অথবা কাল না হোক পরশু, আজ বা না হোক 2 মাস বাদে, বা না হলে 1 বছর বাদ। এবার এগুলো বলার কারণ কি? এগুলো বলার কারণ হচ্ছে যখন আমরা টাইমিং প্রেডিকশনের দিকে ঢুকবো, ঠিক আছে, তখন কিন্তু এই বিষয়গুলোর দিকে কিন্তু আমরা যাবো। ঠিক আছে, মাথায় রাখতে হবে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কালারের ক্ষেত্রে যেটা হবে বলা হচ্ছে মানে হবে, যেটা হবেই বলা হচ্ছে সেটা হবেই, আর যেটা হতেও পারে বা না হওয়ার সম্ভাবনা বেশি, মেবি নট, এই বিষয়গুলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসছি নীল কালার বা ব্লু। এটা কি দিচ্ছে? এটা দিচ্ছে মানসিক শান্তি বা ধৈর্য, গভীরতা বা জ্ঞান। এখানে আমরা আবার একটা জিনিস দেখি যে গভীর চিন্তা আমরা কিন্তু একবার কালোতেও পেয়েছি, একবার নীলেও পাচ্ছি গভীরতা। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, নীলের কালের ক্ষেত্রে যে গভীরতাটা যেটা আমরা পেয়েছিলাম, সেই গভীরতাটা কি বলেছিলাম? নেগেটিভ, অর্থাৎ ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু নীলের ক্ষেত্রে যে গভীরতা পাচ্ছি, নীল আমরা আরেকটা যদি একটু ছোট্ট করে যদি বলি, যেমন ধরুন আমরা যদি আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি, দেখবেন যদি রোদ নাও থাকে, শীতকালেও চেষ্টা করবেন একটুখানি, যেটা আমরা সানবাদ বলি বা কিছু, সেই সময় যদি আকাশের দিকে তাকিয়ে থাকেন, দেখবেন অনেক সময় না ঘুম চলে আসবে, তাই না? অনেক সময় দেখবেন ঘুম চলে আসে। শরীর কিন্তু প্রচন্ড পরিমাণে শান্তি অনুভব করে এই নীল কালারটা যখন কাছে আসে। বা দেখবেন বিশেষ করে যদি আমরা কোনো বড় বড় অফিসের কথা চিন্তা ভাবনা করি, সেই অফিসের যে ইন্টেরিয়রটা থাকে সেটা কিন্তু অনেকটা ব্লুইশ বেস বা লাইট ব্লু এর উপরে কিন্তু কাজ করা। নীল কি দিচ্ছে? আমাদেরকে চিন্তা ভাবনা করতে বা কোনো একটা পার্টিকুলার কোনো বিষয়ের উপরে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে এবং সেটাকে ডিপলি চিন্তা ভাবনা করতে কিন্তু সাহায্য। নীল যা ব্লু যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের জ্ঞান আহরণেও কিন্তু সাহায্য করে। এবার চলে আসি কালারে ঠিক আরেকটু কাছাকাছি কালার, যেটা হচ্ছে ধূসর বা গ্রে। ঠিক আছে, এটা কি করছে? গ্রে কালার যেটা রয়েছে সেটা কিন্তু অনেক সময় যেটা ছায়াকে আমরা,
ঠিক আছে, সেটা কিন্তু কি হয়, সেটার ভেতরে কিন্তু কোনো রস ফস থাকে না। একটা মানুষ যার সঙ্গে আপনি কথা বলে 2 মিনিট কথা বলে মজা পাবেন, তার ছায়ার সঙ্গে কথা বলে কিন্তু আপনি সেই মজাটা পাবেন না, বা সে ছায়ার সঙ্গে আপনি কথাও বলতে পারবেন। তার মানে কি হচ্ছে, ছায়া বা ধূসর কালার যেটা রয়েছে সেটা কি দিচ্ছে, নিষ্প্রভতা, তার মধ্যে কোনো ঔজ্জ্বল্য নেই, নীরসতা, সেটা কিন্তু সেটার থেকে কিন্তু আপনি কোনো রকম রস বা কস যাই বলি না কেন, বা সেটার থেকে আপনি কোনো রকম নির্যাস কিন্তু নিজের মধ্যে নিতে পারবেন না। এটা কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে মানসিক চাপ। এখানে সরি, এখানে বানানটা একটু ভুল আছে, মানসিক চাপ লেখা রয়েছে, এটা মানসিক চাপ হবে, ঠিক আছে, মানসিক চাপ বা পীড়া, মানসিক পীড়া প্রভৃতি বিষয়গুলো কিন্তু এই ধূসর রং কিন্তু ডিমান্ড করে। তাহলে আপাতত আমাদের যে 4টে যে টোটাল পার্ট ছিল, তার মধ্যে থেকে আমাদের পঞ্চতত্ত্ব, সংখ্যাতত্ত্ব, রং তত্ত্ব কমপ্লিট হলো। এবার আমরা আসি চতুর্থ পার্ট, যেটা রয়েছে চিত্রকল্পের যে বিষয়। এখানে কয়েকটাই আমি দিতে পেরেছি, কারণ পিপিটির ভেতরে অতটা আমাদের হাতে ইয়ে থাকে না, তো কয়েকটা আমি দিয়েছি, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলে। আমরা যখন পার্ট গুলো দেখলাম, মেজর আর্কানের পার্ট বলুন বা মাইনর আর্কানের পার্ট বলুন, সেখানে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি, তাই না? যেরকম ধরুন সূর্য উঠতে দেখেছি, সূর্যকে ডুবে যেতে দেখেছি, অর্থাৎ অন্ধকার হয়ে যাচ্ছে সেই পরিস্থিতিটাও দেখেছি। আমরা দেখেছি যে কোনো একটা ছবির পেছনে ফ্রুটফুলনেস, অর্থাৎ ফ্রুটস রয়েছে, ফ্লাওয়ার্স রয়েছে, সমস্ত কিছু দেখেছি। আমরা দেখেছি সেলিব্রেশন হতে পর্যন্ত দেখেছি, তাই না? যখন আমরা 2 of Cups দেখেছিলাম যে একজন আরেকজনের মধ্যে কাপ বিনিময় করছে, সেখানে সেলিব্রেশন দেখেছি। আমরা যখন অন্যান্য কাজের ক্ষেত্রে যখন এরপরে ঢুকবো, তখন আমরা ফুলের কাজের ক্ষেত্রে আমরা পাহাড়কে দেখেছি, তাই না? লাভার্স কাজের ক্ষেত্রে আমরা পাহাড়কে দেখেছি। তারপরে আমরা যদি বলি যে গ্রিনারির কথা যদি আসি, এর পরবর্তীতে আমরা পেন্টাকেলসের কাজ বা আরো অন্যান্য কাজগুলো যখন আমরা দেখবো, তখন কিন্তু সেখানে আমরা কিন্তু গ্রিনারিটাকে পাবো। আর গ্রিনারিটাকে আমরা কোথায় রেখে এসেছি এখনো যদি বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এমপ্রেসিসের যে কার্ডটা রয়েছে, সেই কার্ডের কিন্তু আমরা কিন্তু চারপাশে কিন্তু গ্রিনারি বা তার জামার মধ্যে কিন্তু ফল ফুল এইসবের ছবি কিন্তু আমরা দেখে এসেছি। এরপর আমাদের যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে দেখুন সূর্য উঠছে, সূর্য উঠছে যে বিষয়টা রয়েছে, সেটা থেকে যদি আমরা শুরু করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এটাকে কিসের সঙ্গে ডিনোট করতে পারি, বলুন কেউ, আপনাদের মধ্যে যে মাইক অন করে বলুন। হ্যালো, হ্যাঁ প্রমিত, হ্যাঁ স্যার বলছি, একটু মাইকগুলো একটু এনেবল করে দিন, একটু ইন্টারাকশনটা দরকার এই জায়গাটা। অন আছে, অন আছে। ওকে ওকে, হ্যাঁ এবার সবার আশা করি মাইকগুলো অন হয়ে গেছে। এবার একটু আমরা, আপনারা এতক্ষণ যে ক্লাসগুলো হতো তার উপর থেকে এই যে ছবিগুলো যেগুলো রয়েছে, সেই ছবির সঙ্গে একটুখানি আমি আপনাদের কয়েকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, একটু আপনারা আমার সাথে একটু ইন্টারেক্টিভ। যেমন যদি সূর্য উঠছে যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টাকে যদি নিয়ে কথা বলতে চাই, তাহলে কার কি মতামত আছে একটু বলুন শুনি। নিউ বিগিনিং। একদম, তার মানে কি সূর্য উঠছে মানে কি হচ্ছে, দিনের শুরু, মানে কোনো কাজ, নতুন করে কোনো কাজ বা নতুন কিছু একটা কিন্তু সূচনা হচ্ছে। আবার এইটার রেসপেক্ট, এটা যদি আমি এতে যাই, এগেনস্টে চলে যাই, যেমন হচ্ছে সূর্য ডুবছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কার কি মত রয়েছে? সিনারিও চেঞ্জ হচ্ছে অনেক কিছু। একদম, সিনারিও চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে, যেখানে লাইট আপ ছিল যে বিষয়টা এতক্ষণ ধরে, যে বিষয়টা লাইট আপ ছিল, সেটা কিন্তু আস্তে 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 কিন্তু এন্ডের দিকে যাচ্ছে, বা জিনিসটা কিন্তু শেষের দিকে যাচ্ছে, তাই না? জিনিসটা কিন্তু শেষের দিকে যাচ্ছে, বা কোনো একটা কাজ শেষ হচ্ছে। এরকম নয় যে শেষ হচ্ছে মানে একদম পুরোপুরি নেগেটিভলি চলে যাচ্ছে। শেষ হচ্ছে মানে এটা কিন্তু আবার পরবর্তীতে সূচনা হতে পারে, শেষ থেকেই কিন্তু শুরু হয়। এটা কিন্তু সবসময় এরকম নয় যে শেষ মানে একদমই পুরোপুরি শেষ বা কাট আপ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ থেকেও কিন্তু শুরু হয়। এবার আরেকটা জায়গায় যদি আমরা বলি, যেরকম আমরা এখানে যেরকম নিচে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে যেরকম দেখতে পাচ্ছি যে সেলিব্রেশন হচ্ছে বা একটা লাইট আপ রয়েছে, আমি তো দেখি জুম করে দিই বিষয়টা, তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন খাওয়া দাওয়া চলছে, অনেকে এক জায়গায় বসে আছে, এই যে সেলিব্রেশনের যে পার্টটা রয়েছে, এইটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? দেখুন একটা কাজ আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, সেই কাজটা অনেকদিন ধরে আটকে ছিল, বা অনেক সময় অনেক বিভিন্ন ভাবে হচ্ছিল না কাজটা, সেই কাজটা এখন বর্তমানে হয়ে গেছে। তো সবাই এক
যেন একটা গেট টুগেদার করা, যে কাজটা আপাতত সফলভাবে শেষ করার পরে কিন্তু একটা গেট টুগেদার করা, তাই না? তার মানে কিন্তু একটা হ্যাপি এন্ডিং হচ্ছে, রাইট? এবার কি আসছে, এবার দেখুন এখানে যেরকম রয়েছে ফল ফুলের একটা ছবি রয়েছে। এই যে ফল ফুলের যে বিষয়টা রয়েছে, এটা কি? বেসিক্যালি কোনো একটা ইভেন্ট বা কোনো একটা বিশেষ পার্টিকুলার কোনো একটা বিষয়ে ফ্রুটফুলনেস বা সেটা কতটা সাফল্যমণ্ডিত হচ্ছে, সেই বিষয়গুলোকে কিন্তু এই চিত্রকল্পগুলো কিন্তু ডিনোট করে। অর্থাৎ যে কাজের পেছনে আমরা ফল বা ফুলের চিহ্নটাকে একসঙ্গে দেখতে পাবো, তার মানে কিন্তু সেই কার্ডটা কিন্তু অবভিয়াসলি পজিটিভ কার্ড। তার মানে সেই কার্ডটা কিন্তু আমরা যে কাজের এগেনস্টে আমরা কোশ্চেনটা করছি, যে কোশ্চেনের এগেনস্টে কার্ডটা এসছে, সেই কোশ্চেনটা কিন্তু অবভিয়াসলি অ্যান্সার হবে কিন্তু ইয়েস, হ্যাঁ হতে পারে, তাই না? এর পরবর্তীতে আমরা গ্রিনলি নিয়ে কথা বললাম একটু আগে। সবুজ, সবুজ আমাদের কি হচ্ছে, গ্রিনলি যেটা রয়েছে সেটা কিন্তু অবভিয়াসলি কিন্তু আমাদের ধৈর্য দিচ্ছে, শান্তি দিচ্ছে। তার মানে কি হচ্ছে, ইয়েস বলছে সে, সে বলছে এগিয়ে যাও, মাথা ঠান্ডা থাকবে, তোমার মাথা ঠান্ডা করে তুমি কাজ করতে পারবে। আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট যেটা রয়েছে, যেটা আমি এখানে মিস করে গেলাম, সেটা হচ্ছে এখানে পাহাড়ের ব্যাপারটাও কিন্তু দেখানো রয়েছে। ঠিক আছে, পাহাড়ের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু দেখি, তাহলে এটা আমাদের কোন বিষয়টাকে ডিনোট করছে? অবস্টাকল। পাহাড়, অবস্টাকলস, প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে অবস্টাকলস। আচ্ছা, আর কি কি বিষয় রয়েছে? বলুন, সবাই তো আছেন। আর কোন কোন বিষয়গুলোকে, পাহাড় থেকে আমরা আর কোন কোন বিষয়গুলোকে আমরা ডিনোট করতে পারি? ফার্স্ট তো একজন বললেন যে অবস্টাকলস, এছাড়া? আচ্ছা, পাহাড়ের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমরা যদি একটুখানি হিমালয়ান রেঞ্জেসের সাথে যদি আমরা একটু তুলনা করি, এটা কিন্তু কন্টিনিউয়াস গ্রোয়িং, রাইট? আমাদের স্টেবিলিটি, ঠিক আছে, আমরা কতটা স্টেবল, সেই বিষয়গুলোকে কিন্তু পাহাড় দেখাচ্ছে। বা আমরা আমাদের অর্থনৈতিক দিক বা আমরা আমাদের স্থিতিশীলতার দিকটাতে কতটা নিজেদেরকে গ্রো করছি, বা আমরা আমাদের সমৃদ্ধি, আমরা কতটা পরিমাণে সমৃদ্ধ, সেই বিষয়গুলোকে কিন্তু পাহাড় দেখাচ্ছে, তাই না? পাহাড় কি দেখাচ্ছে? পাহাড় দেখাচ্ছে মাস, একটু বড় কিছু, ভাস্ট কিছু, সেই বিষয়টা কিন্তু পাহাড় দেখাচ্ছে, বা স্টেবিলিটিকে ডিনোট করছে কিন্তু পাহাড়। এটা গেল তাহলে আমাদের টোটালি চারটে মেন কি পয়েন্ট যেগুলো রয়েছে, সেটা হচ্ছে পঞ্চতত্ত্ব, সংখ্যাতত্ত্ব, রং তত্ত্ব এবং চিত্রকল্প। এই যে চারটে মেন পয়েন্ট রয়েছে, এই চারটে মেন পয়েন্ট থেকে কিন্তু এবার আমরা আস্তে আস্তে কিন্তু কার্ড রিডিং এর দিকে যাব। এবার আসি, কার্ড রিডিং এর দিকে যাওয়ার আগে মেনলি জানতে হবে যে কার্ড গুলোকে কিভাবে রাখতে হয় সবার ফার্স্ট, এবং কার্ডের সঙ্গে নিজেকে কিভাবে আপনি অ্যাটাচ করবেন। ঠিক আছে, আমি জাস্ট 2 মিনিটের জন্য একটা শর্ট ব্রেক দিচ্ছি, একটুখানি বাদে আমি আবার স্টার্ট করছি। জাস্ট 2 মিনিট। আশা করি এতক্ষণ আপনারা ক্লাসে যা শুনলেন, এটা ছিল বেসিক, একেবারে ট্যারোট কার্ডের একেবারে বেসিক আলোচনা। এরপরে মাঝখানে কয়েকদিন গ্যাপ থাকবে, 3 দিন বা 5 দিন থাকবে। তারপর শুরু হবে আপনাদের জন্য অ্যাডভান্স ক্লাস। আর সেই অ্যাডভান্স ক্লাসে কি কি শেখানো হবে সে বিষয়ে প্রমিত আপনাদের বলে দেবে। আর সেটার বিষয়ে বিস্তর অবশ্যই যারা শিখতে চাইছেন বা জানতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। ঠিক আছে, গ্রুপে আমার নাম্বার দেওয়া আছে। ইভেন আপনারা অ্যাড থেকে ক্লিক করে, যে নাম্বারে ক্লিক করে জয়েন করেছিলেন, সেই নাম্বারটিতে কল করলে অবশ্যই কথা বলতে পারবেন এই বিষয়ে। আর এই ক্লাসটি, অ্যাডভান্স ক্লাসটির জন্য করে যেটি দক্ষিণা ধার্য করা হয়েছে, সেটি হচ্ছে ৩,৫০০ টাকা। আর এখানে আরও একটি বিষয় থাকছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যারা প্রথম 10 জন জয়েন করছেন, তাদের জন্য করে রাইডার ডেক, সম্ভবত ওই যে ডেকটা আছে, ট্যারোট ডেকটা আছে, ওটা আপনাদের ফ্রিতে দেওয়া হবে উইথ একটা ব্যাগ, ভেলভেট ব্যাগ। তো এটা আপনাদের জার্নি শুরু করার জন্য করে যথেষ্ট, এই ট্যারো ডেকটা। তো সেটার জন্য আপনারা অবশ্যই তৎপর হবেন শেখার জন্য করে। আর বাকি সমস্ত রকম গাইডেন্স এই ক্লাসের
ভিডিও, পিডিএফ সমস্ত আপনাদের প্রোভাইড হয়ে যাবে। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেটার জন্য করে অবশ্যই গ্রুপে বা আমাদেরকে মেসেজ করলে আমরা নেক্সট কোনো একটা ডাউট ক্লাস অবশ্যই রাখবো। আচ্ছা, আপনাদের কেমন লাগছে একটু যদি রিয়াকশন দেখান, ইমোজি দিয়ে হোক, মেসেজ করে হোক, মাইক অন করে হোক, যে কোনো রকমভাবে। বাহ, আম, বাহ, খুব ভালো লাগছে। আর এমনি প্রমিতের মানে যে বোঝানোর টেকনিক আর এই বিষয়ের সম্পর্কে দক্ষতা, মানে আমি নিজে এই বিষয়টা খুব একটা বেশি চর্চা করিনি কখনো, উপর উপর থেকে চর্চা করেছিলাম বা একটু জেনেছিলাম, কিন্তু প্রমিতের এই বিষয়ে এতটা গভীর নলেজ বেসিক ক্লাসে এতটা আহ, বলছে বা এতটা প্রেজেন্টেশন করে দেখাচ্ছে, এটা আমার কাছে মানে খুব হচ্ছে আনন্দদায়ক আর কি। আপনারা অবশ্যই পাবেন যখন অ্যাডভান্স ক্লাসে প্রমিতের সাথে যখন আমার কথা হয়েছিল, যে প্রমিত বলেছিল 3 মাস ধরে ক্লাস নেবে। আমি বললাম যে 3 মাস ধরে ক্লাস নিলে এখন সামনে পূজা আছে, দুর্গা পূজা, কালী পূজা আছে, তার জন্য করে একটা ব্রেক হয়ে যাবে। তার থেকে আমি ক্লাসের সংখ্যাগুলো বাড়িয়ে দিচ্ছি, সপ্তাহে যদি 2টো করে ক্লাস হয় খুব ভালো হবে। হ্যাঁ, তো 2টো বা 3টে সেই রকম করে ক্লাস করে পুজোর আগে কমপ্লিট করার চেষ্টা করব, যাতে আপনাদেরকে ওই 3 মাসে না টেনে নিয়ে গিয়ে 1 বা 1.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি। তো সেটার সমস্ত রকম সুবিধা আপনারা পাবেন। কেউ যদি মাঝখানে ক্লাস মিস হয়ে যায় কারোর, সেক্ষেত্রেও আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন। আর যারা ইতিপূর্বে আমাকে অল্প একটু আধটু চেনেন, জানেন আমি ক্লাসের রেকর্ডিং আর পিডিএফ সবই প্রোভাইড করি। সেক্ষেত্রে যেহেতু আমি আর প্রমিত একসাথে এখন কাজ করছি, তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে আপনারা পিডিএফ অ্যান্ড রেকর্ডিং সমস্ত কিছু গাইডেন্স আপনারা অবশ্যই পাবেন। ঠিক আছে প্রমিত, এরপরের চলে আসো। আপনারা যাদের যাদের কোশ্চেন আছে, পরপর করে আপনারা এই বিষয় সংক্রান্ত কোশ্চেন করতে পারেন, প্রমিত সে বিষয়ে উত্তর দিয়ে দেবে। কোশ্চেন করবো? প্রমিত এসেছো? হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ তাহলে 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 শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা হ্যান্ড রেইজ করুন, আমি পরপর করে হ্যাঁ, কোশ্চেনগুলো নিয়ে যাদের 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 কোশ্চেন আছে, সবাই হ্যান্ডটা রেজ করে রাখুন। আমার আর 3-4টে স্লাইড আছে, আমি স্লাইডটা সেট করে সবার সাথে আমি ইন্টারেকশনে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ধরে যে 4টে মেন কি পয়েন্ট রয়েছে, সেই কি পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা প্যারেড কার্ডটা যখন আমরা রিড করবো বা কোনো কিছু বিষয় যখন আমরা কাজ করব, সেই বিষয়টাকে আমরা নিজেদের মধ্যে নিতে হবে বা জিনিসটার সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে হবে। ঠিক আছে? এই কানেক্ট করার জন্য কি কি বিষয় রয়েছে, যেরকম আমরা যদি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বলি, যখন আমরা নিজেদেরকে অ্যাস্ট্রোলজার হিসেবে যখন আমরা পরিচয় দিচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস থাকা বা সমস্ত কিছু বিষয় জ্ঞান থাকাটা কিন্তু জরুরি। ঠিক সেরকমই ট্যারোট কার্ডের সঙ্গে যখন আমরা বিষয়গুলোকে আত্মীকরণ করবো বা ট্যারোট কার্ডটা নিয়ে যখন আমরা কারোর সামনে বসবো, তার জন্য রিড করবো, তখন কিন্তু আমাদেরও কিন্তু ট্যারোট কার্ডের যে বিষয়টা রয়েছে সেটার সঙ্গে কিন্তু নিজেদেরকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার কি কি প্রসেস রয়েছে, যেটা সব থেকে বহুল প্রচলিত প্রসেস, সেটা হচ্ছে সর্বদা নিজের কাছাকাছি রাখা বা নিজের বিছানায় বালিশের নিচে রেখে দেওয়া। প্রথম কয়েকদিন, অ্যাটলিস্ট 7 days to 15 days, এটা নিজের কাছাকাছি রাখতে হবে। এবং প্রত্যেক দিন কার্ডটাকে বার করবেন। তাদের জন্য আপনি রিড করুন বা না করুন, কার্ডটাকে ভালোভাবে সাফেল করবেন। সাফেল করে একটা দুটো কার্ড ড্র করুন এবং কার্ডের যে মিনিং গুলো আছে সেগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। পরিষ্কার কথা, কি মনে হচ্ছে আপনার কার্ডটা দেখে? সবসময় কিন্তু কার্ডের ভেতরে যে ইন্টারনাল মিনিং আছে, সেই মিনিং যে আপনাকে বলতে হবে এরকম ব্যাপার নয়। কিন্তু এখানে কিন্তু ইনটিউশনটাও কাজ করছে। যখন আমরা কার্ড রিড করব, তখন আমরা দেখছি যে কার্ডটা নেগেটিভ কার্ড এসছে এবং আমাদের সামনে যে ক্লায়েন্ট বসে রয়েছে সে অজরে কাঁদছে যে আমার হচ্ছে না বিষয়টা, আমি কি করবো। এবার আপনি কি বলবেন তাকে আপনি কাজে না যাই করুন আপনার হবে না? আপনি কাজুন বা যাই করুন আপনার হবে না, এটা কি আপনি বলতে পারবেন? এটা আপনি কিন্তু নেগেটিভ হয়ে গেল।
মানে আমরা তাকে কিন্তু কোনো রকম ভাবে এই জিনিসটাকে নিয়ে সহানুভূতিশীল নই তার প্রতি। হ্যাঁ, তাকে বোঝাতে হবে যে আপনি যে বিষয়টা এখনই চাইছেন সেটা হয়তো হবে না, ঠিক আছে, তবে এই এই প্রসেস গুলো কিন্তু আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার হাতে অন্যান্য অপরচুনিটিস আসতে পারে, এবং সেটা কিন্তু ফার বেটার হবে যেখানে আপনি এখন রয়েছেন তার থেকে কিন্তু ফার বেটার অপরচুনিটিস কিন্তু আপনি আগামীতে পেতে পারেন। সেই বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়া, এই যে বোঝানোর যে বিষয়গুলো রয়েছে এটা হচ্ছে নিজের ইনটিউশনকে কাজে লাগা, ঠিক আছে। এরপরে কি রয়েছে, প্রত্যেকদিন যখন আপনারা রিড করবেন কার্ড, কারোর জন্য রিডিং করবেন বা আপনি কনসালটেশন হয়ে যাওয়ার পরে সব শেষে লাস্টে, বলছি না প্রতিটা কনসালটেশনের পরে, সব শেষে লাস্টে কি করবেন, কার্ড গুলোকে প্রপারলি যেরকম যেটা যা স্যুট আছে সেই স্যুট অনুযায়ী প্রত্যেক কটা কার্ডকে সাজিয়ে সাজিয়ে রেখে দেবেন। তারপরে কি রয়েছে, এরপরে যখন আপনি পরের দিন যখন আবার শুরু করবেন কাজ, তখন কি করবেন, কার্ডটাকে ক্লিনস করে নেবেন একবার, কারণ সেটা আপনি আগের দিন রাত্রিবেলাও একবার করে রাখতে পারেন, পরের দিন সকালে উঠে আরেকবার করতে পারেন, বা আপনি রেখে দিলেন কার্ডটা, রেখে দিয়ে পরের দিন সকালবেলা উঠে সেই কার্ডটাকে কিন্তু আপনার মন্ত্রপাঠ, এখানে মন্ত্রপাঠ বলা আছে এবং ধূপ দ্বারা বলা আছে। এবার কি হচ্ছে, মন্ত্রপাঠ সবার ক্ষেত্রে সেই খ্রিস্টান মন্ত্র আমরা কেউই জানি না, পরিষ্কার কথা বলতে গেলে আমরা আমাদের যে ইষ্ট দেবী রয়েছে বা আমরা যাদেরকে মানি তাদের কথা স্মরণ করে আমরা শুধু বলবো যে আমাদের, আমরা যাদের জন্য যে কার্ডটা রিড করতে যাচ্ছি বা যার জন্য করতে যাচ্ছি বিষয়গুলো, সেগুলো যেন তার ক্ষেত্রে সবকটাই সফল হয় এবং সেই যেন তার জীবনে এই রিডিং এর মাধ্যমে সফলতা অর্জন করে। হলো ধূপ, আমরা সবাই জানি ধূপ দিয়েও করতে পারেন, বা বে লিফের একটা ইয়ে আছে, রিচুয়াল আছে, আমি যখন বড় ক্লাস করাবো তখন আমি বলে দেবো, ক্লিনজিং করার একটা বড় রিচুয়াল আছে, সেই রিচুয়ালটা দিয়েও আপনি আপনারা করতে পারেন, 2 থেকে 3 মিনিটের বে লিফের রিচুয়াল। এই বিষয়গুলো রয়েছে। আচ্ছা, কার্ডটাকে স্টোর করার জন্য অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় না, তো তাও বলবো যে চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে একটা ভেলভেট কালারের কাপড় বা এই যে যে ইয়েটা রয়েছে, কালারটা হচ্ছে পার্পল কালারের একটা ভেলভেট কাপড়, যেটার মধ্যে কার্ডগুলোকে স্টোর করার জন্য, এবং রাখবেন হচ্ছে কাঠের বাক্স, এটা আমরা সবাইকেই বলি, বা যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট যেন উডেন টাচ থাকে সেটাতে যেন ওই কার্ডগুলোকে রাখা, ঠিক আছে। এবার আমরা এখানে বলি যে পার্পল কালারটাকে কেন আমরা ইউজ করছি, তো পার্পল কালারটাকে বেশিরভাগ ইউজ করার কারণ হচ্ছে আমাদের পুরোনো ক্ষেত্রে যখন আমরা কালার কোডিংটা নিয়ে কথা বলছিলাম তখন এই কালারটা মিস হয়ে গেছে। পার্পল কালার যেটা রয়েছে এই কালারটা কিন্তু আমাদের আধ্যাত্মিকতার সঙ্গে কিন্তু বিশেষভাবে কানেক্ট, ঠিক আছে। তো এইটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব, যদি এই ব্যাগ, আমরা যে ব্যাগটা যেটা প্রোভাইড করবো যে প্রথম 10 জনের জন্য, সেখানে চেষ্টা করবেন এই কালারটাকে রাখার। যদি না সম্ভব হয় তাহলে রেড কালার আমরা ইউজ করব, তবে এই দুটো কালার কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে ট্যারো কার্ডকে স্টোর করার জন্য। এই দুটো কালারের আপনারা যদি ব্যাগ ইউজ করেন সব থেকে বেস্ট। তার সঙ্গে যদি কাঠের কোনো বক্স বা কাঠের কোনো প্লেট আপনারা ইউজ করতে পারেন যেটার উপরে কার্ডটাকে আপনারা স্টোর করবেন বা রাখবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা চলে আসি একটু কার্ডগুলোকে আমরা কিভাবে পড়বো। আমরা এতক্ষণ যখন সমস্ত কিছু দেখলাম তখন আমরা একটা রোড ম্যাপ বানি যে কার্ডটাকে আমরা কিভাবে পড়বো। সেখানে প্রথম হচ্ছে কার্ডে আমার কোন সংখ্যা আছে সেই সংখ্যাটাকে ডিনোট করবো, নোট করবো। ফার্স্ট অফ অল যদি 0 থাকে 0, 1 থাকলে 1, 9 থাকলে 9, এইভাবে কার্ডের সংখ্যাগুলোকে আমরা নোট করবো। তারপরে কার্ডের চিত্র বা কার্ডের ছবিটা যেটা রয়েছে সেটা কি ডিনোট করছে আমাদেরকে, আর সেটা কি বলছে। কার্ডের ভেতরে ইউজ করা যে রং গুলো রয়েছে সেই রং আমাদের কি বলছে। কার্ডের ভেতরে যে সিম্বলাইজেশন যেটা ইউজ হয়েছে সেই সিম্বলাইজেশনের অ্যান্সার গুলো কি আছে। এবার এতগুলো জিনিস রিড করার পরে আমরা সেখান থেকে বোঝার চেষ্টা করবো যে কার্ডটা হ্যাঁ সূচক নাকি না সূচক। এটা নিয়ে চিন্তা করার কারো কারণ নেই, কারণ অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে ভেতরে যে ছবিগুলো রয়েছে যেটা পাজলড হতে পারেন আপনারা, সেটার জন্য একটা শিট প্রোভাইড করা হবে যেখানে হ্যাঁ বা না, কোন কার্ড কোনটা ইয়েস কোনটা নো, শুধু হ্যাঁ বা না নয়, সেখানে মেবি ইয়েস বা মেবি নো, ঠিক আছে, হতেও পারে আবার নাও হতে পারে, এই বিষয়গুলো কিন্তু ওখানে মেনশন করা থাকবে, ঠিক আছে। চিন্তা করার কিছু নেই। প্রথম যে এইডস গুলো দরকার হয় কার্ডটা পড়ার জন্য, সেই এইড গুলো কিন্তু আমরা সব এখান থেকে প্রোভাইড করে দেওয়া। এবার পরবর্তীতে আপনারা এটাকে কতটা গ্রো করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের ডেলি রিডিং, কাস্টমার সঙ্গে কিভাবে আপনারা ডিল করছেন সেই বিষয়ে। আচ্ছা, এতগুলো বিষয়ে যখন আমরা জেনে নেবো তারপরে আমরা কি আসবো, কার্ডের অন্তর্নিহিত অর্থ বা কি কারণে আমরা কার্ডটা টেনেছি সেটা সেই ক্লায়েন্টের কোশ্চেনের সঙ্গে কিভাবে খাপ খাচ্ছে সেইটার সঙ্গে মিলিয়ে কিন্তু আমরা
সাইড দেখবো, ঠিক আছে, 7খানা বিভাগকে কিন্তু আমরা আলোচনা করব। কি কি? তার সাধারণ অর্থ কি বলছে, অর্থাৎ যেগুলো আমরা দেখে এলাম এতক্ষণ ধরে, সংখ্যা, চিত্রগত তাৎপর্য, রঙের গুরুত্ব, সাংকেতিক গুরুত্ব, এই প্রভৃতি বিষয়গুলো নিয়ে তৈরি হচ্ছে সাধারণ অর্থ। এবার যার জন্য বা যার উদ্দেশ্যে কার্ডটাকে টানা হচ্ছে সেই ব্যক্তিটার ব্যক্তিত্বটা কিরকম রয়েছে, সেটা এই কার্ডের মাধ্যমে কিরকম ভাবে ডিনোট করছে, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা দেখব। আমরা দেখবো এখান থেকে হেলথ, আমরা দেখবো এখান থেকে যে ব্যক্তির জন্য টানা হচ্ছে তার প্রেম সম্পর্কটা কিরকম চলছে, আমরা দেখবো তার আর্থিক অবস্থাটা কিরকম রয়েছে, তার জীবনে আসছে কোন বাধাটা, যে বাধার কারণে সে কিন্তু সফলতা পাচ্ছে না, সেই বাধাটা দেখবো আমরা, এবং সেই বাধাটাকে কিভাবে অমিট করা যায় সেই প্রসেসটাও কিন্তু আমরা এখানে জানবো বা সমাধান করা যায় সেটাও না। এখানে একটা কথা বলি, কিছু বোনাস জিনিস থাকবে বিষয়ে, যে যখন আমরা কার্ড রিড করবো একটা টাইমের পরে গিয়ে আমরা ফিল করবো যে আমাদের মাইন্ডটা ব্লক হয়ে যাচ্ছে বা আমরা কার্ডগুলোকে সঠিকভাবে রিড করতে পারছি না। অনেক সময় দেখবেন, আপনারা হয়তো রিড করিয়ে থাকতে পারেন, তো সেখানে দেখবেন যে আপনাদের সমস্যা একদিকে যাচ্ছে, রিডারের মাইন্ড অন্যদিকে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলোতেও কিভাবে ওভারকাম করা যায়, এটাও একটা প্রসেস আছে, ঠিক আছে, সেটা আমি পরে বলবো, যখন আমরা বড় ক্লাসে যাবো তখন আস্তে আস্তে বিষয়গুলো। তো আমরা এই বিষয়গুলো দেখলাম যে কিভাবে কার্ডটাকে, একটা কার্ডকে কিভাবে আমরা রিড করবো সেটা দেখলাম। এবার চলে আসি আমাদের মেজর আলোচনা, রিডিং টেকনিক। আমরা যে প্রসেস গুলো যেগুলো আমরা বললাম, সংখ্যাতত্ত্বের গুরুত্ব, সমস্ত কিছু বিষয়গুলো, এবার আমরা দেখবো যে কিভাবে আমরা কার্ডগুলোকে রিড। চলে আসি ফার্স্ট কার্ড, আমাদের ফার্স্ট কার্ড দিয়ে শুরু করি, যখন আমরা দ্য ফুল দিয়ে ফার্স্ট স্টার্ট করেছিলাম। তো ফার্স্ট কার্ডটাকে যখন আমরা দেখবো তখন আমরা দেখি একটু কার্ডটাকে ভালো করে আগে পরিচয়, ঠিক আছে, কার্ডটাকে একটু ভালো করে জুম করে কার্ডটাকে একটু দেখি। প্রথমে যদি আমি দেখি কার্ডের সবার ফার্স্ট ওপরে নাম্বার আছে 0। আমি কি বললাম, 0 কিন্তু একটা ব্ল্যাঙ্ক চেক, তাই না? একটা সদ্যজাত শিশু যেরকম হয় ঠিক সেরকম, সে যত গ্রো করবে তার এই 0-র পরবর্তীতে কিন্তু নাম্বার গুলো বসতে থাকবে, বা সেই সাদা যে পেজটা আছে সেই পেজটাতে কিন্তু এক এক করে অক্ষর করতে থাকবে, বা তার অভিজ্ঞতাগুলো কিন্তু নোটে, ঠিক আছে। এবার হচ্ছে পেছনে সাদা সূর্য রয়েছে, অর্থাৎ কি আছে, শান্তি আছে। সাদা রংটা কিসের প্রতীক ছিল? শান্তির প্রতীক। অর্থাৎ সে নতুন কাজটা যেটা সে শুরু করতে চলেছে বা নতুন যে ইয়েটা, সান যেহেতু রয়েছে তাই নতুন কিছু রয়েছে, যে নিউ বিগিনিং যেটা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত শান্তির সঙ্গে হচ্ছে, এরকম নয় যে স্ট্রেস, টেনশন এইসব নিয়ে সে কাজটা শুরু করতে চায়। আচ্ছা, পেছনের যে পাহাড়ের যে ডিজাইনটা রয়েছে এটা একটুখানি যদি আমরা ডিনোট করি, এই যে পেছনের যে পাহাড়ের যে সাইনটা রয়েছে, এই পাহাড়ের সাইনটা কিন্তু আমরা দেখছি নীল রং রয়েছে। তার মানে কি হয়েছে, যে এই যে এগোচ্ছে বা যে বিষয়গুলো নিয়ে আসছে সে কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করেই কিন্তু এগোচ্ছে। তৎসহ তাছাড়াও এবার আমরা যদি চিত্রকল্পের দিকে খেয়াল করি, যেমন এই ব্যক্তিটার যে গায়ে যে জামা কাপড় গুলো রয়েছে সেগুলো দেখুন বিভিন্ন ধরনের ফল ফুল সমস্ত কিছু দিয়ে রয়েছে, মানে তার জীবনে কিন্তু কোনো কিছুর অভাব নেই, তাই না? এরকম একটা ব্যাপার রয়েছে। তার দেখুন জামার ভেতরের যে কালারটা রয়েছে সেটা কিন্তু লাল। লাল মানে কি হয়েছে, তার মধ্যে শক্তি রয়েছে, তার মধ্যে সাহস রয়েছে, সে কিন্তু রয়্যাল একটা জায়গা থেকে কিন্তু বিলং করছে, অর্থাৎ তার যে পরিবার রয়েছে সেটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী পরিবার। এবার কি আছে, তার দেখুন না জামার হাতাতে দেখুন সাদা আছে, হাতে একটা সাদা ফুল আছে, অর্থাৎ মানসিক শান্তিটাও কিন্তু রয়েছে। এবার যদি আরেকটা কথা বলি, যে আরেকটা কি বিষয় রয়েছে, যেমন ধরুন এখানে হাতের মধ্যে যদি দেখতে পাই একটা দণ্ড আছে এবং তার সাথে কিন্তু একটা পুটুলিও রয়েছে। এটার কি বিষয়টা রয়েছে, তার যে শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছে তাদের থেকেই কিন্তু তিনি এই বিষয়গুলো লাভ করেছেন, যে তার যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সেই লাঠিটা কেন নিতে হবে, রাস্তাঘাটে কোথাও যদি কোনো দরকার পড়ে বা পায়ে যদি কোনো চোট লাগে তবে সেক্ষেত্রে সেই লাঠিটা কিন্তু তার একটা সাহায্যের একটা প্রতীক হতে পারে। সেই সত্ত্বে তার সেই জার্নি বা সেই যে জার্নিতে রয়েছে সেই জার্নিতে তার যে জিনিসগুলো দরকার পড়বে সেই জিনিসগুলো কিন্তু সে পুটুলিতে ভরে নেবে, ঠিক আছে। কিন্তু তার মধ্যে একটা বিষয় রয়েছে, তার মধ্যে এই জ্ঞানগুলো রয়েছে কিন্তু যে বিষয়গুলো নেই, অর্থাৎ সেটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক জ্ঞান। মেটেরিয়ালিস্টিক যে জ্ঞানগুলো সেগুলো কিন্তু তার মধ্যে নেই। দেখুন একটা জিনিস, সে কিন্তু একটা ক্লিফের মধ্যে দাঁড়িয়েছে, পাহাড়ের একদম কোনায় এসে দাঁড়িয়েছে, কিন্তু সে কিন্তু দাঁড়াচ্ছে না, তার মুখ কিন্তু ওপর দিকে ঊর্ধ্বগামী এবং তার মুখে একটা হাসি রয়েছে এবং সে কিন্তু কন্টিনিউয়াসলি এগিয়ে যাচ্ছে। অর্থাৎ কি, তার মধ্যে এইটুকুনি অজ্ঞতা রয়েছে যে সে কিন্তু বুঝতে পারছে না কোন দিকে গেলে বেটার হবে।
তার কাছে কি কি জিনিস নিয়ে গেলে বেটার হতে পারে, সমস্ত কিছু জিনিসের জ্ঞান রয়েছে, কিন্তু কোন দিকে গেলে তার যে সঠিক পথটা সে ধরতে পারবে সেটা কিন্তু সে জানে। এবার তার জন্য এই পায়ের কাছে যে কুকুরটিকে দেখা যাচ্ছে, সবাই একটু দেখবেন ভালো করে, কুকুরের গায়ের রংটাও কিন্তু সাদা, অর্থাৎ শান্তির প্রতীক। ঠিক আছে, এবার কুকুরটা কি করছে, কুকুরটা কিন্তু কন্টিনিউয়াসলি তার উপরে চিল্লাচ্ছে, তাকে কিন্তু মানে নেগেটিভলি নয়, এটাও কিন্তু পজিটিভ। কুকুরটা তাকে কি জানানোর চেষ্টা করছে, বলছে যে সামনে এগিয়েও না, সামনের রাস্তাটা কিন্তু শেষ, এর পরবর্তীতে এগুলো তোমার কিন্তু ক্ষতি হতে পারে। এই যে বিষয়গুলো রয়েছে, এই যে কার্ডটার যে চিত্রকল্পটা রয়েছে, এই চিত্রকল্পগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে কিন্তু এই 78টা কার্ড, 22টা কার্ড মেজর আরকানা, 56টা কার্ড মাইনর আরকানা, প্রতিটা কার্ডের কিন্তু এই মিনিং গুলো বা অন্তর্নিহিত অর্থগুলো কিন্তু আমরা জানি আস্তে আস্তে। এবার আমরা দেখে নিই কি বলছে কার্ডটা। বেসিক্যালি আমাদের যে ডিটেলস যে লেখাগুলো রয়েছে সেখানে আমরা একটু দেখি কি কি বলছে। বলছে চিত্রময় গুরুত্বের ক্ষেত্রে কি বলছে, ফুল ট্যারোট কার্ডের চিত্রে যে যুবককে দেখা যাচ্ছে সে একটা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে, তার মুখের মধ্যে রয়েছে এক ধরনের নিষ্পাপ উল্লাস এবং আত্মবিশ্বাস। যুবকটি ছোট্ট একটা পুটুলি কাঁধে বহন করছে, যা তার জীবনে অভিজ্ঞতা। আমি প্রথমেই বললাম তার সেই জার্নির ক্ষেত্রে কি কি জিনিস লাগতে পারে বা কিছু, সেইটার কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে, সেই কারণে সেই পুটুলিটা নিয়ে যাচ্ছে। তার আকাশের দিকে তাকিয়ে সে সামনে থাকা বিপদের ব্যাপারে একেবারেই অচেতন। তার সামনে যে পাহাড়টা শেষ হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা কিন্তু তার কোনো জ্ঞান নেই, সে কিন্তু শুধু প্রকৃতিকে অনুভব করতে করতে এগিয়ে যাচ্ছে। তার পাশে একটা সাদা কুকুর রয়েছে, যা সতর্কতা এবং বিশ্বস্ততার প্রতীক। কাঠের পটভূমিতে দেখা যাচ্ছে যে একটা উজ্জ্বল সূর্য রয়েছে, যা আশাবাদী বা সম্ভাবনার প্রতীক। দূরের পাহাড়গুলো প্রতিকূলতার চিহ্ন হলেও তার যাত্রা শুরু করবার ক্ষেত্রে সংকল্পে কোনো কমতি নেই। মানে কি, পাহাড় একটু আগে একজন বললেন যে অবস্ট্রাকশন দিচ্ছে, বাট পাহাড়ের যে কালারটা রয়েছে সেটা কিন্তু নীল কালার রয়েছে। অবস্ট্রাকশন দিলেও সেটা কিন্তু খুব একটা বেশি মানে তাকে একদম বন্দি করে ফেলছে না। ঠিক আছে, এবার রয়েছে আরেকটা বিষয় যেটা আমি মিস করে গেলাম, যে কার্ডটাকে যখন আমরা পড়বো তখন কিন্তু আমরা দুভাবে পড়বো কার্ডটাকে। কার্ডটার একটা হচ্ছে আপরাইট মিনিং, আরেকটা হচ্ছে উল্টো মিনিং বা রিভার্স মিনিং। কারণ অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, আমরা খুব কাজের চাপের ভেতরে যখন আমরা রিড করছি কন্টিনিউয়াস, তখন হয়তো দেখা গেল 2-3 দিনের কাজ রিড করার পরে একটা দুটো কার্ড আমাদের উল্টো হয়ে গেল। এবার পরবর্তী ব্যক্তি যিনি আসছেন তার ক্ষেত্রে সেই উল্টো কার্ডটা উল্টো ভাবেই আমাদের সামনে এলো। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে আমরা উল্টো কাটতে উল্টো ভাবেই পড়তে হবে বা কিছু, আমরা সোজা করে নিয়েও পড়তে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমরা ইনটিউশনকে ফলো করি, তাহলে উল্টো কাট অর্থাৎ যেটা হ্যাঁ হচ্ছে সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। বা যদি না হচ্ছে, হয়তো আমরা উল্টো কার্ড এসছে বলে আমরা সেটাকে না বলে দিলাম, কিন্তু হয়তো সেটা সোজা কার্ড এসছে সেটা না বলে দিলাম, কিন্তু সেটা দেখা গেল যে এটা উল্টো হয়েছে, কিন্তু কাজটা কিন্তু পরবর্তীতে হয়ে গেছে। ইভেন আমি এই বিষয়টা নিয়ে মানে এর আগেও দেখেছি, 100 টাকা অনেকবার আমি এরকম ক্লায়েন্টের সাথে কথা বলার পরে আমি না বলে দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু তার কাজটা হয়েছে। তো তারপর থেকে বিষয়গুলোর ভেতরে আমাকে আরো ঢুকতে হয়েছে এবং ডিপ রিসার্চ করতে হয়েছে যে উল্টো কার্ড হলে পরেও কি করে ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, আমি সেটাই আপনাদের কাছে বলে দেবো। যেমন ধরি সোজা ভাবে ধরি কার্ডটাকে, সাধারণ নির্দেশনা যে 7টা পয়েন্ট বলেছিলাম, সাধারণ নির্দেশনা কি বলছে, কার্ডটা কোনো নতুন শুরু, মুক্ত চিন্তা বা ঝুঁকি নেওয়াকে দেখাচ্ছে। এবার যদি ব্যক্তির জন্য বা কোনো ব্যক্তির জন্য যদি কার্ডটা টানা হয়, যদি বলে যে তার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম বা তার ব্যক্তিত্বটা কিরকম, সেই ব্যক্তিটা কিন্তু উজ্জ্বল, নির্ভীক এবং স্বাধীন, এবং কিছুটা কিন্তু আমরা যদি বলি একটু বাচ্চা রয়েছে, মানে তার মনের ভেতরে কিন্তু সেই এখানে যে ছোট বেবি বাচ্চার যে একটা মন, সেটা কিন্তু প্রপারলি রয়েছে। তার স্বাস্থ্যের দিকটা যদি বলি, সে এতটা পাহাড় যখন সে চড়ে এসছে, তার মানে কি হলো, তার শারীরিক এবং মানসিক ভাবে সে সুস্থ। এবার সে মানসিক ভাবে যদি সুস্থ না হয়, তার শরীর কোনোদিনই তার সুস্থ হবে না। আর তার মানসিক দিকটা ওটা তাজা থাকার কারণ হচ্ছে সে অতটা পাহাড় বা পর্বতের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো অত্যন্ত দুর্গম হয়, আমরাও জানি। বিভিন্ন রাস্তায় অনেকে যায় ট্র্যাক করতে। তো সেই বিষয়গুলো মানসিক দিকটা যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু এতটা রাস্তা কিন্তু সে ট্রাভেল করতে পারে না। এবার যদি তার কেরিয়ার ক্ষেত্রে বা আর্থিক দিকটার ক্ষেত্রে যদি বলি, তবে কিন্তু তার কোনো নতুন সুযোগ বা কাজের ক্ষেত্রে নতুন কোনো ঝুঁকি নেওয়া কিন্তু লাভজনক হতে পারে। তবে সেই ঝুঁকিটাকে অবশ্যই এরকম কারোর সঙ্গে বা কোনো ট্রাস্টওয়ার্দি পার্সনের সঙ্গে শেয়ার করে তবেই বিষয়টাকে কিন্তু এগোনো উচিত তার ক্ষেত্রে। কারণ ওখানে দেখুন তার কাছে কিন্তু একটা কুকুর রয়েছে, সে কিন্তু ব্যক্তিটা তাকে খাইয়েছে বা কিছু করেছে সেটা পরবর্তী বিষয়, কিন্তু সেই কুকুরটা কিন্তু নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করার চেষ্টা করছে এবং তাকে জানান দিচ্ছে বারবার যে তুমি এগিয়ে না, সামনে গেলে পড়ে যেতে পারো। এবার আসি প্রেম সম্পর্কের ক্ষেত্রে।
প্রেম সম্পর্কের ক্ষেত্রে যেহেতু এটা ফুল কার্ড বা একদম জিরো ব্ল্যাঙ্ক, তো এখানে কিন্তু নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা বা সূচনা কিন্তু ডিনোট করছে। বাধা, কি কি বাধা আসতে পারে তার জীবনে, সে কিন্তু তার হাতে আসা অপরচুনিটি গুলোকে তার অজ্ঞতা বা অসতর্কতার কারণে কিন্তু নষ্ট করে ফেলতে পারে। তার জন্য তাকে কি করতে হবে, সমাধান হিসেবে ইতিবাচক মনোভাব রাখা এবং অভিজ্ঞতাকে গ্রহণ করা। এবার অভিজ্ঞতা তিনি গ্রহণ করবেন কোথা থেকে, তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে বার্তালাপের মাধ্যমে বা একটা কন্টিনিউয়াস কথাবার্তার মাধ্যমে সে কিন্তু সেই অভিজ্ঞতাগুলো কিন্তু তাদের থেকে লাভ করতে পারে। এবার কি আসছে, এবার যখন কার্ডটা যখন উল্টো আসছে তখন কি দেখাচ্ছে, তখন দেখাচ্ছে যে সাধারণ নির্দেশনার ক্ষেত্রে দেখাচ্ছে কি দায়িত্বহীনতা বা ঝুঁকি যেটা রয়েছে, সেই ঝুঁকিটাকে কিন্তু সে নিতে চাইছে না, একটু পুরো হয়ে গেছে ব্যাপারটাতে। সে অতটা বেশি সম্পূর্ণ বিষয়ের ক্ষেত্রে অতটা বেশি মানে মন দিচ্ছে না, বা একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখাচ্ছে, ও করতে হবে ঠিক আছে পরে করবো, এরকম ব্যাপার। ব্যক্তিত্বটা কিরকম হতে পারে, এই ব্যক্তিত্ব কিন্তু খুব একটা বেশি উজ্জ্বল হবে না, এ কিন্তু একটুখানি কি বলবো, একটু চুপচাপ থাকতে পছন্দ করবে, কথাবার্তা খুব একটা বেশি বলবে না, একটু ভীত সন্ত্রস্ত থাকবে, ঠিক আছে, এবং অসতর্ক হবে, এবং চেষ্টা করবে কি কেউ আমাকে আমার আমার কাজগুলো কারোর আন্ডারে করি, মানে আমি নিজে মাথা লাগাতে পারছি না, তো কেউ আমাকে বলে দিক আমি তার নিচে কাজ করবো, এরকম একটা ব্যাপার। এবার স্বাস্থ্যের ক্ষেত্রে কি হতে পারে, যেরকম আগের ক্ষেত্রে ছিল কি শারীরিক এবং মানসিকভাবে তাজা হওয়া, এবার কি আছে, এই কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে। কি বলছি, কি ভুল সিদ্ধান্ত, যদি আমরা ধরুন আমাদের যখন কার্ডটা সোজা আছে তখন আমরা কারোর সঙ্গে কনসাল্ট করছি যে এই কোন ডাক্তারের সাথে কথা বলা যেতে পারে, কি বৃত্তান্ত, সেইভাবে কিন্তু আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে এগোবো। আর এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে নিজেই চলে যাবে ডাক্তারের কাছে, গিয়ে কথাবার্তা বলে ডাক্তারের থেকে এক কাঠি উপরে এর অ্যাপ্রোচ হবে, ডাক্তার যেটা বলবে সেটা না করে তার থেকে অন্য ওষুধ খাবে, সেইভাবে কি হবে, তখন যে ভুল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কিন্তু তার শারীরিক যে স্বাস্থ্যটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে অবনতির দিকে যাবে। এবার তার প্রেম সম্পর্ক, নতুন যে সম্পর্কটা এসছিল তার জীবনে বা নতুন যে সম্পর্কটা আসতে পারত, সেটা কিন্তু সে হঠকারিতা বা অস্থিরতার মাধ্যমে সেই সম্পর্কটাকে কিন্তু সে নষ্ট করে ফেলতে পারে। এবার কি আসছে, বাধা কি আসতে পারে এই ব্যক্তিদের জীবনে, এখানে যে ঝুঁকিটাকে এড়াচ্ছে সে, ঠিক আছে, অতিরিক্ত ঝুঁকি নিয়ে ফেলা, এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। এবার কিন্তু সমাধান কি আছে, সমাধান পরিকল্পনা করে, পরিষ্কার করে, আগে যে কাজটাতে এগোচ্ছে সেটার একটা রোড ম্যাপ তৈরি করে, যেরকম আমরা কার্ডটাকে রিড করার আগে কিন্তু আমরা একটা রোড ম্যাপ বানিয়ে নিয়েছি কি কিভাবে কার্ডটাকে করবো, তো সেরকমই পরিকল্পনা করো, একটা রোড ম্যাপ বানাও, তারপরে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নাও যে কোন কাজটা করলে বেটার হবে বা কোন কাজটা কখন করলে আমাদের লাভদায়ক হবে। ঠিক আছে, এটা গেল আমাদের ফুল কার্ড, অর্থাৎ মেজর আর্কানের ফার্স্ট কার্ড। এবার চলে আসছি আমরা লাভার্স কার্ড। এতক্ষণ 6-6-6 নিয়ে কথা বলছিলাম, শুক্র, ভেনাস, প্রেম, সম্পর্ক, জাগতিক সুখ, সমস্ত কিছু। এবার কি বলছে, আমি প্রথমে লাভার্স এর কার্ডটা একটু ডিনোট করেছিলাম যে কি কি রয়েছে, এখানে দুজন নারী, একজন নারী এবং একজন পুরুষকে দেখা যাচ্ছে, কিন্তু তাদের গায়ে কিন্তু কোনো বস্ত্র নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো লজ্জা, ঘৃণা, ভয় এইসব কিন্তু কিছু নেই, অর্থাৎ তারা পুরো পিওর সোল। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে একটা গল্প শুনেছিলাম না, অ্যাডাম এন্ড ইভের গল্প শুনেছিলাম, আশা করি সবাই শুনেছিলাম, যে সেই উদ্যানের সেই যে ফলটা ছিল, সেই ফলটা খাওয়ার পরে তাদের ভেতরে কিন্তু সেই মানে যে কামের যে নেগেটিভ এফেক্ট যেটা, ঠিক আছে, সেই ব্যাপারগুলো কিন্তু এসে গেছে। এখানে কি বলছে, কার্ডের ক্ষেত্রে যখন আমরা একজন পুরুষ এবং একজন নারীকে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে, অর্থাৎ তাদের গায়ে কিন্তু কোনো জামা কাপড়, এই অবস্থায় তাদের ভেতরকার নিষ্পাপতা এবং সত্তার মূল সত্যতাকে নির্দেশ করছে, অর্থাৎ তারা যে পিওর সোল সেটাকে কিন্তু প্রপারলি ডিনোট করছে। এবং কি দেখাচ্ছে, তাদের পেছনে দুটো গাছ রয়েছে, নারীর পেছনে একটা ফলের গাছ রয়েছে এবং পুরুষের পেছনে কিন্তু একটা গাছ হচ্ছে শিখা জ্বালা গাছ। যে এবার কি বলছে, নারীর পেছনে যে ফলের গাছটা রয়েছে বা সেই গাছের গায়ে যে সাপটা রয়েছে, সেটা কিন্তু সেই ইডেনের জ্ঞানের গাছ এবং প্রলোভনের, মানে সেই বিষাক্ত আপেল যেটা খেয়েছিল সেই বিষয়টাকে ডিনোট করছে। এবং আরেকটা কি রয়েছে, পুরুষের পেছনে যে গাছটা রয়েছে সেই গাছটাতে কিন্তু শিখা জ্বলছে, অর্থাৎ কি বলছে, তার আবেগ বা আকাঙ্ক্ষাকে কিন্তু দেখা যাচ্ছে।
ঠিক আছে। এরপরে কি আছে, এই যে অ্যাঞ্জেল উইংস এর কথাটা বলা হয়েছে, সেটা কিন্তু বলছে দেবদূত আশীর্বাদ করছে, অর্থাৎ ভগবানের কিন্তু একটা আশীর্বাদ রয়েছে যে তোমরা সমস্ত অবস্টাকেল থাকা সত্ত্বেও তোমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু বিষয়টাতে কিন্তু সফলতা লাভ করবে। ঠিক আছে। এবং এদের এই যে 6 নম্বর যে কার্ডটা রয়েছে বা পেছনে যে সূর্য রয়েছে, সেটা কিন্তু একদিক দিয়ে দেখাচ্ছে যে তোমাদের উপর যে আশীর্বাদটা রয়েছে সেটার কারণে তোমাদের শারীরিক দিক, তোমাদের সম্পর্কের দিক, সমস্ত জায়গায় কিন্তু তোমরা একদম সুস্থভাবে বা সফলভাবে এগোতে পারবে। এবার চলে আসি আবার সেম জিনিস, যে 7টা পার্ট যেটা রয়েছে, 7 পার্ট। এবার দেখুন আমি আপনাকে কি বললাম, যে 6 নম্বরের যে কার্ডটা রয়েছে এটা কিন্তু প্রেম সম্পর্ককে ডিনোট করে। কার্ডের যে নামটা রয়েছে সেটাও কিন্তু লাভার্স, অর্থাৎ প্রেমিকের যে ব্যাপারটা রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস যদি আমি দেখি, সেটা হচ্ছে পেছনে দেখুন আমার একটা পর্বত আছে, লাল রঙের পর্বত, রেড কালার। তো রেড কি বলেছিলাম আমি, প্রেমের জায়গাটাকে দেখায়, শক্তি সাহসকে দেখায়। তাহলে রেড পর্বত কি দেখায়, পাহাড় কি দেখায়, পাহাড় হচ্ছে স্টেবিলিটি দেখায়। তার মানে এদের যে প্রেম সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু স্টেবল হবে। বোঝা গেল বিষয়টা? যে নতুন সম্পর্কটার ক্ষেত্রে ধরুন কোনো একটি ব্যক্তি তার প্রেমিকার সম্পর্কে জানতে এসছে, বা কোনো একজন নারী তার প্রেমিকের সম্পর্কে জানতে এসছে যে কি হতে পারে আগামীতে। আপনি কাজ করেন, লাভার্সের কাজ করেন, আপনি বলবেন যে আপনাদের সম্পর্কটা যদি এগোবে ভবিষ্যতের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু স্টেবিলিটি থাকবে, আপনারা নিশ্চিন্তে এবং নিঃসন্দেহে এগোন, কারণ আপনাদের সম্পর্কের উপরে কিন্তু একটা দৈবিক আশীর্বাদ রয়েছে। এবার চলে আসি কার্ডটা সাধারণ নির্দেশনা। কার্ডটা কি বলছে, প্রেম সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাকে কিন্তু দেখাচ্ছে। এবার এই যে কার্ডটা যার জন্য আসবে, যে ব্যক্তির জন্য আসবে, সেই ব্যক্তিটা কিরকম হবে, অবশ্যই তার ভেতরে একটা প্রেমিক সত্তা থাকবে, সে আন্তরিকভাবে সমস্ত কিছুকে গ্রহণ করতে চেষ্টা করবে, তার সে ভালোবাসার চেষ্টা করবে সবকিছুকে, কি করবে, সে স্নেহময় হবে, সম্পর্কমুখী হবে এবং আন্তরিক হবে। দেখেন, তার স্বাস্থ্যটা কিরকম হবে, আবার বললাম পেছনে সান আছে, সান হচ্ছে ভাইটালিটি, তার মানে কি হলো, তার শারীরিক দিক এবং মানসিক দিকের সুস্থতা কিন্তু বজায় থাকবে। এবার কেরিয়ারের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে কিন্তু যেটা রয়েছে ভেনাস কিন্তু দেখায় যেখান থেকে প্রচুর অর্থ আসবে, অর্থাৎ অর্থই মেন কথা হচ্ছে, ভেনাসের মেন কথা হচ্ছে অর্থ, যেটা দিয়ে তুমি সুখ কিনতে পারবে, সেটা হচ্ছে ভেনাস। এছাড়া কি রয়েছে, আর কি দেখাচ্ছে, বলছে ব্যবসায়ী অংশীদারিত্ব। আমরা যদি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যাই, ভেনাস কিন্তু আমাদের বিজনেসের সাইডটাকে ডিনোট করে। এটা ভেনাস যে কিনা আমাদের 7,000 লর্ড জন্মছকে, সে কিন্তু আমাদের ব্যবসার জায়গাটাকে কিন্তু ডিনোট করছে। ঠিক আছে, তাহলে এটা কি দেখাচ্ছে, প্রেম সম্পর্ক। এবার যে ক্যারিয়ারের জায়গাটাতে যদি আমি বলি, তাহলে সহযোগিতামূলক কাজ এবং ব্যবসাদারি অংশীদারিত্ব প্রভৃতি বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে, পার্টনারশিপে ব্যবসা করার ব্যাপারটা। এবার হচ্ছে প্রেম সম্পর্ক। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসাটা কি হবে, গভীর ভালোবাসা হবে, সম্পর্কের মধ্যে সামঞ্জস্য থাকবে, ভারসাম্য থাকবে এবং প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা প্রপার টাইমিং কিন্তু এই কার্ডটা দেখিয়ে দেবে। এবার বাধা কি আসতে পারে, সমস্যার ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া, ঠিক আছে, বা সমস্যার ক্ষেত্রে দ্বিচারিতা, কারণ পেছনে কিন্তু এখনো কিন্তু সাপ আছে। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, সমস্যার ক্ষেত্রে কিন্তু দ্বিধা তৈরি করতে পারে এই কার্ডটা যদি উল্টো আসে। ঠিক আছে, এবং সমাধানটা কি হবে, প্রেম এবং বিশ্বাসের প্রতি আস্থা রেখে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া। আপনি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না যখন কার্ডটা আসবে, নেগেটিভ আসবে বা উল্টো আসবে, তখন কি করতে হবে, তখন আপনাকে এবং আপনার পার্টনারকে সামনাসামনি বসে একজন আরেকজনকে সময় দিয়ে দুজনের কথা শুনে প্রপারলি এগোনোটা উচিত। এবার সেম যখন কার্ডটা উল্টো আসছে তখন কি আসছে, সম্পর্কের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে আমাদেরকে। এবার যে ব্যক্তিটা আসছে, যে স্নেহময় ছিল, আন্তরিক ছিল, সে কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু সেলফিশ মাইন্ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার ভেতরে কিন্তু আত্মবিশ্বাসের অভাব চলে আসছে। ঠিক আছে, তার স্বাস্থ্যের দিকটা কি হচ্ছে, মানসিক চাপ, এবং এই মানসিক চাপটা কেন আসছে, তার এই সম্পর্কের ক্ষেত্রে। কেন, কারণ ওখানে প্রথমেই বলেছি সম্পর্কের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ততা হয়ে যাওয়া বা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা করা। কেন, একটা উল্টো আসছে, একটা উল্টো আসার ফলে কি হচ্ছে, তার সম্পর্কটা খারাপ হচ্ছে, সম্পর্ক খারাপ হলে পরে একটা মানসিক চাপ, যেটার কারণে কিন্তু তার হেলথের দিকেও কিন্তু জিনিসটা আসে। এবার কি আছে, কেরিয়ারের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে শুক্র যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম কিন্তু অনেকাংশে দেয়। আপনার যেরকম ঘরের যে স্ত্রী আছে তার সঙ্গে যেরকম সমস্যা তৈরি করবে, সেরকম কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে যে পার্টনারশিপ বা অংশীদারিত্ব চলছে, সেখানেও কিন্তু ভাঙনের দিকটা কিন্তু নির্দেশ করে দেবে।
প্রেমের ক্ষেত্রে যেটা বললাম, যখন ভেনাসের কার্ডটা উল্টো আসছে বা নেগেটিভ আসছে, তখন কিন্তু সেক্ষেত্রে প্রেম সম্পর্কটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বাধা একই কথা, দ্বিধা বা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সমাধান কি আছে? পরিষ্কার চিন্তা করা, সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং পরস্পরকে বুঝতে চেষ্টা করা। এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে সম্পর্কটাকে প্রায়োরিটি দিয়ে বা বিষয়গুলো যেগুলো নেগেটিভ হচ্ছে সেই বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে যদি চলতে পারি, তাহলে অবশ্যই আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো দিকে এগোবো, তাই না? এবার চলে আসি, দুটো মেজর আর্কানের কার্ড হলো, এবার আমরা একটু মাইনর আর্কানের কার্ডের দিকে আসি। এটা যে আমাদের জীবনে বড় বড় ঘটনাগুলো দেখো, মেজর আর্কান। এবার আমরা যখন মাইনর আর্কানের কার্ডগুলো যখন পড়বো, তখন আমরা একটু ভালো করে দেখছি। ফার্স্ট কার্ড এস অফ কাপস, এটা কি দেখা যাচ্ছে? এটা মেঘের ভেতর থেকে হাত বেরিয়ে এসছে, হাতের উপরে কাপ বসানো হচ্ছে, কাপ থেকে জল কিন্তু অবিরত চলছে এবং কাপের মধ্যে একটা সাদা পায়রাকে দেখা যাচ্ছে এসে বসার চেষ্টা করছে, এবং নিচে পদ্ম ফুল বা ফুল, পাতা, গ্রিনারি, সেটা কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। কি বলছে? বলছে এইসব কাপস যে কার্ডটা রয়েছে, সেই কার্ডটা একটা হাতে ধরা বড় পাত্র দেখা যায়, এটা তো বললাম এই জায়গাটা। এবার এখানে হচ্ছে কার্ডের যে চিত্রময় গুরুত্বটা যেটা রয়েছে, ঠিক আছে? এখানে কি বলছে? 5টা ধারায় পাত্র থেকে জল গড়িয়ে পড়ছে। দেখে নিন ভালো করে, 1 2 3 4 5, ঠিক আছে? পায়রার ডান দিকে 3টে ধারা রয়েছে এবং পায়রার বাম দিকে 2টে ধারা রয়েছে। বলতে 5টা যে ধারা পাত্র থেকে গড়িয়ে পড়ছে, এটা মানবিক অনুভূতি, 5টা ইন্দ্রিয়ের প্রতীক, ঠিক আছে? পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। এবার কার্ডের নিচের অংশ একটা শান্ত পুকুর, যেখানে শ্বেত পদ্ম ফুটে আছে, যা আধ্যাত্মিকতা এবং শান্তিকে দেখাচ্ছে। এবার কি আছে? এবার এখান থেকে যে হাত, যে হাতটা যেটা এসছে, এটার কিন্তু কোনো বাস্তবিক কিন্তু কোনো সূচনা নেই। এটা কিন্তু আমরা কোথা থেকে দেখছি? মেঘের ভেতর থেকে আসছে। তার মানে কি হলো? এটা কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ আমরা ধরতে পারি, যে তোমাকে দেওয়া হচ্ছে, তুমি ধরো। এটা কি দেখাচ্ছে? ঈশ্বরের আশীর্বাদ এবং একটা আবেগময় সুযোগের প্রতীক। জল, জল যেটা প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে আবেগের স্রোত এবং অনুভূতির স্বচ্ছলতা। জলটার কথা যদি বলি, জলটাও দেখুন পরিষ্কার, কিন্তু জলটা কিন্তু এখানে কালো নয়, নীল জল, মানে আকাশের রংটা কিন্তু প্রতিফলিত হচ্ছে। তার মানে কি হচ্ছে? যেটা আসছে সেটা হচ্ছে জলটা যেটা রয়েছে, এটা কিন্তু স্বচ্ছলতা রয়েছে জলে। মানে আমাদের মধ্যেকার আবেগের স্রোত, আমাদের মধ্যেকার মানসিক সচ্ছলতা বা আমাদের মনের সচ্ছলতা এবং আধ্যাত্মিক প্রবাহকে কিন্তু এই কার্ডটা কিন্তু ডিনোট করছে। আবারও বললাম যে 1 নম্বর কার্ড, প্রথম কথা মনে রাখা হচ্ছে এস অফ কাপস, অর্থাৎ 1 নম্বর। তো সুতরাং এই যে কার্ডটা রয়েছে, 1 নম্বর আপনারা কোনো কার্ডেই পাবেন না, শুধুমাত্র মেজর আর্কানা কার্ড ছাড়া। কারণ যত মাইনর আর্কানা কার্ড রয়েছে সব 1 কে ডিনোট করা হচ্ছে সবসময় এস দিয়ে, ঠিক আছে? ACE, এস দিয়ে ডিনোট করা হচ্ছে। এবার কি হচ্ছে? এবার হচ্ছে পদ্ম ফুল যেটা রয়েছে, পদ্ম ফুলটা রয়েছে আধ্যাত্মিকতা, বুদ্ধি বা আত্মার পবিত্রতাকে নির্দেশ করছে। এবার কি হচ্ছে? কার্ডটা যখন সোজা অবস্থায় আসছে, তখন কিন্তু কি হচ্ছে? কার্ডের ক্ষেত্রে নতুন সম্পর্কের শুরু বা প্রেমের শুরু, এটা কিন্তু একটা রোমান্টিক সম্পর্ক এবং গভীর বন্ধুত্বের সূচক হতে পারে। এবার শুধুমাত্র প্রেমটাকেই কেন ডিনোট করা হচ্ছে? পাপস আবেগকে ডিনোট করে। আবেগ কখন কাজ করে? যাকে আপনি ভালোবাসেন বা যার প্রতি আপনার মনে একটা ভালো চিন্তা ভাবনা রয়েছে, তার প্রতি কিন্তু শুধুমাত্র আবেগের জায়গাটা কিন্তু কাজ করছে। এবং আবেগ প্রবণতা, এইটা যেটা রয়েছে, মানে ব্যক্তিটা কিরকম হতে পারে, তার ভেতরে কি কি থাকতে পারে? সে গভীর বন্ধুত্বকে সবসময় প্রায়োরিটি দেবে, সে হৃদয় খোলা ব্যক্তি হবে, তার ভিতরে সংবেদনশীলতা থাকবে, ঠিক আছে? এবং সে সবসময় চেষ্টা করবে মানুষকে সাথে নিয়েছে। এবার আধ্যাত্মিকতার ক্ষেত্রটাকে যদি বলি, আত্মার পূর্ণতা অবশ্যই রয়েছে, কারণ কার্ডটা দেখাচ্ছে সে ভালো মানুষ এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং অভ্যন্তরীণ শান্তি কিন্তু সেই ব্যক্তিটার মধ্যে রয়েছে। অর্থাৎ কার্ডটা যদি আমরা একটু ভালো করে বিচার করার চেষ্টা করি, কার্ডটা কিন্তু প্রপারলি যদি বলি খুব ব্রাইট কার্ড, তাই না? কি কার্ডের ভেতরে কিন্তু কোনো ব্ল্যাকিশ কোনো পার্ট আমি কিন্তু পাচ্ছি না। এবার যেগুলো পাচ্ছি সেগুলোতে লেখার জন্য বা নাম্বার নিউমেরিক্যালস পার্ট রয়েছে, ঠিক আছে? সেই বিষয়গুলো। এবার যে বিষয়টা রয়েছে, এবার সৃজনশীলতার জায়গাটা যদি এখানে 4টে পার্ট আমরা ভাগ করেছি: প্রেম, আবেগপূর্ণতা, আধ্যাত্মিকতা এবং সৃজনশীলতা। সৃজনশীলতার ক্ষেত্রে যদি বলি, সে কিন্তু নতুন কিছু সৃষ্টি করবে, নতুন কিছু সৃষ্টি করবে ইন দ্য সেন্স দরকার বলে নয়, তার মনের ইচ্ছা আছে বলে। তাই এবার এই কার্ডটাই যখন উল্টো চলে আসছে, তখন কি আছে? সেটা নিজের আবেগ যেগুলোকে রয়েছে সেগুলোকে সব বন্ধ করে রেখেছে। তার মানে কি হচ্ছে? সে একজন কাঠখেট্টা টাইপের লোক হয়ে যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে কি আছে? সম্পর্কের ক্ষেত্রে নিজের ভুলের কারণে বিভিন্ন চ্যালেঞ্জ তাকে ফেস করতে হচ্ছে, ঠিক আছে? এবং সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বাধাও কিন্তু সে অনুভব করছে।
এবার আসছি আত্মপ্রেমের অভাব, মানে হচ্ছে নিজেকে সে ভালোবাসতে পারছে না, তাহলে সে লোককে ভালোবাসবে কি করে, তাই না? নিজেকে ভালোবাসতে বা নিজেকেই যত্ন নিতে পারছে না, তাহলে সে লোক ও মানুষকে কিভাবে ভালোবাসে। এবং অনেক সময় এরকম হয় যে আবেগ পূর্ণতা, আবেগ এতটাই বেড়ে যায় যে সেই কারণে কিন্তু সে কোন রকম কাজে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না, ছেলের ভেতরে কিন্তু ভারসাম্যহীন হয়ে যাচ্ছে সে। ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। এবার চলে আসি আবার পরবর্তী কয়েকটা কার্ডের দিকে একটু দেখি। যেরকম আমরা যদি একটু আগের কার্ডটা যদি বিচার করি, এখানে একটু কালো রংটা রয়েছে, এটা নিয়ে একটু কথা বলি। যেমন আমরা আসছি টেন অফ সোর্স, এটাও মাইনর আরকানার কার্ড, এটা হচ্ছে সোর্ট শুটের কার্ড। আগের যে কার্ডটা আমরা দেখলাম সেটা হচ্ছে কাপ শুট, আর এইটা যেটা আমরা দেখছি এটা হচ্ছে সোর্ট শুটের কার্ড। এখানে কি দেখা যাচ্ছে, একজন ব্যক্তি মাটিতে পড়ে আছে, তার গায়ে একটা লাল রঙের চাদর আছে, ঠিক আছে, এবং তার পিঠের ওপরে কিন্তু 10খানা যে ছুরি রয়েছে সেগুলো কিন্তু পোতা রয়েছে। আকাশটা কালো, ধীরে ধীরে অনেক দূরে কিন্তু একটা হালকা হলুদের আওয়াজ দেখা যাচ্ছে। এবার আমরা যদি বলি যে কি বিষয়, বৃত্তান্তটা কি রয়েছে, কেন আমরা বুঝতে পারছি না কার্ডের থেকে, ঠিক আছে, দেখাচ্ছে যে যে ব্যক্তিটা যে রয়েছে মাটিতে পড়ে থাকে যে ব্যক্তি, সে কিন্তু পরাজয় অর্থাৎ ব্যর্থতা বা চরম যন্ত্রণার প্রতীক ছেড়ে দিচ্ছে। কেন? কারণ তার পিঠের ভেতরে অতগুলো ছুরি ঢোকানো রয়েছে। একটা ব্যক্তির পক্ষে আমাদের সামান্য হাত কেটে গেলে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে যদি এতগুলো তলোয়ার রয়েছে বা সেগুলো তার পিঠের উপরে ঢোকানো রয়েছে, তাহলে কি হচ্ছে, সে কিন্তু চরম যন্ত্রণা পেয়ে মারা যাচ্ছে। ঠিক আছে, এই যে 10টা তলোয়ার, এটা কি হচ্ছে, চরম আঘাত বা বিশ্বাসঘাতকতা বা ব্যথার প্রতীক, যেরকম বললাম। এবার পেন্টিংয়ের সামনে যে কালো মেঘ, কালো মেঘটা কি দেখাচ্ছে, দুঃখ, দুর্দশা বা হতাশার প্রতীক। কালো কথাটা কি বলেছিলাম আমি, রহস্যময়তা বা স্ট্রেস, টেনশন প্রভৃতি বিষয়গুলোকে দেখাচ্ছে। এবার দিগন্তে মানে অনেক দূরে যে সূর্যটা আছে সেটা কিন্তু নতুন আশা বা পুনর্জন্মের প্রতীক। এখানে কিন্তু দেখাচ্ছে এরকম নয় যে মানুষটা মারা যেতে পারে বা কিছু, এখানে কিন্তু এরকম দেখাচ্ছে যে মানুষটা কিন্তু আবার পুনর্জন্ম হওয়ার কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে আসি কার্ডের ভেতরে কি কি বলছে, চরম পরাজয় বা এই জায়গাটা কি বলছে, যে সোজা অবস্থায় কার্ডটা কিন্তু নেগেটিভ কার্ড। তার মানে কি বলছে, এর এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন যেখানে একটি অধ্যায় কিন্তু আপনি সমাপ্তি ঘটিয়েছেন, এবং সেই সাথে প্রচন্ড মানসিক যন্ত্রণা এবং ব্যথা আপনি অনুভব করছেন। পরবর্তীতে কি রয়েছে, সেটা বিশ্বাসঘাতকতার যে জায়গাটা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পিঠে ছুরিটা দেওয়া আছে, সামনের দিক দিয়ে নয় কিন্তু পেছন দিক দিয়ে ছুরিটা দেওয়া আছে। তার মানে কি হচ্ছে, আপনাকে এখানে আপনার অজান্তেই কিন্তু আপনাকে আঘাত করা হয়েছে। তার মানে আপনার সঙ্গে কিন্তু কেউ প্রতারণা করেছে, যে কারণে আপনি গুরুতর আঘাত পেয়েছেন বা আপনাকে গুরুতর আঘাত দেওয়া হয়েছে। আচ্ছা, এবার চলে আসি যে অন্ধকার সময়, যে কার্ডের ক্ষেত্রে যে ব্ল্যাক কালার যেটা ডিনোট করছে, এই অন্ধকার সময়, এটা কিন্তু একটা চরম দুঃখ বা হতাশা প্রভৃতির প্রতীক, যা আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারছে। এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে। এবার কার্ডটা যখন উল্টো আসছে, তখন আমরা কি দেখছি, কালো অংশটা নিচের দিকে চলে যাচ্ছে, হলুদ অংশ নীল অংশটা কিন্তু ইয়ের দিকে চলে আসছে, উপরের দিকে চলে আসছে। এবার কি বলছে, যখন উল্টে যাচ্ছে তখন কিন্তু হতে পারে যে তলোয়ার গুলো যেটা রয়েছে, এটা আমাদের ইমাজিনেশন, সম্পূর্ণ কি বললাম, ইনটিউশনের উপরে বেস করে, এটা আমাদের ইমাজিনেশন। হয়তো ছুরিগুলো দিয়ে উল্টে গেল ছবিটা, সঙ্গে সঙ্গে ছুরিগুলো পড়ে গেল। তার মানে কি হচ্ছে, আপনি যে ব্যথাটা অনুভব করছিলেন বা যে ব্যথাটা পাচ্ছিলেন এতগুলো ছুরি আপনার পিঠে থাকার ফলে, সেই ব্যথার থেকে কিন্তু আপনি কিছুটা উপশম পাওয়া শুরু করে। আশার পুনরাবৃত্তি, যে সূর্যের আলোটা যেটা আছে সেটা এখন উপর দিকে রয়েছে, বা নীল রংটা যেটা আছে সেটা উপরের দিকে রয়েছে। আপনি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে বা জীবনকে নতুন ভাবে দেখতে শুরু করেছে। এবার কি আছে, যন্ত্রণার অবসান, যেটা ছিল যন্ত্রণার শুরু, যেটা ছিল সোজা অবস্থায়, সেটাই কিন্তু এখন কার্ডটা কি দেখাচ্ছে, যন্ত্রণার অবসান। কারণ আপনি ধীরে ধীরে সেই সূর্যটাকে দেখে কিন্তু আপনি ধীরে ধীরে আপনার মধ্যে কিন্তু সেই পুনর্জন্মের ভাবটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আপনি যে নেগেটিভিটিটার ভেতরে ছিলেন বা যেই কারণে আপনি সম্পর্কটাকে শেষ করে দেন বা যে কারণে আপনি সেই বিষয়টার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, সেই জায়গাটার থেকে কিন্তু ধীরে ধীরে আপনি এখন অনেকটা নিজেকে কিওর করতে পারছেন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমরা কার্ডগুলোকে নিয়ে কিন্তু পরবর্তীতে আলোচনা করবো। এছাড়াও আমি একটু কার্ডটা একটু দেখিয়ে দিই। 6 অফ পয়েন্টস রয়েছে, তার সাথে সাথে রয়েছে হচ্ছে আমাদের
কিং অফ পেন্টাসেলস, যেরকম পেন্টাসেলস বা আমরা যে স্যুট গুলোর কথা বলছিলাম, সেই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। 6 নম্বর কার্ডটা আমি আর অতটা ডিফাইন করলাম না, কারণ সেম এস 6 মানে হচ্ছে ভেনাসের দিকে যাবে। তো সুতরাং সেটাকে যখন আমরা বড় বড় কার্ডগুলো যখন আমরা পড়বো বড় ক্লাসে, তখন আস্তে আস্তে কিন্তু আমরা সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করবো। এবার আসি পেন্টাসেলস এর কার্ডটাতে একটুখানি বলে দিই ছোট্ট করে, সময় খুবই সীমিত। পেন্টাকেলসের যে কার্ডটা রয়েছে সেটা হচ্ছে কিং অফ পেন্টাকেলস। দেখুন সবাই ভালো করে একটু দেখতে পাবেন ছবিটার ক্ষেত্রে, যে এখানে কিন্তু গ্রিনরি রয়েছে, ব্ল্যাক পার্টটাও রয়েছে, রেড রয়েছে, মাথায় মুকুট আছে গোল্ডেন কালারের, এবং পেছনের যে সিংহাসনটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা ব্ল্যাকিশ। ঠিক আছে, তার মানে এটা কিন্তু এরকম নয় যে এ কিন্তু নেগেটিভ, সেটাও নয়, এর মধ্যে কিন্তু রহস্যময়তা আছে। মানে ইনি নিজের ডিসিশন নিজেই নেবেন, কোনো কিছুর ক্ষেত্রে কাউকে জিজ্ঞাসা করে কিন্তু ডিসিশন নেবেন না। এবার নিজের ডিসিশন নিজে নেবেন, এরকম যে ইয়েগুলো থাকে, ব্যক্তিত্ব গুলো থাকে, সেগুলো কিন্তু অনেকাংশে কিন্তু কি হয়, যে রাজা বা কোনো একটা প্রতিষ্ঠানের হাই পোস্টে বসে থাকা এরকম কোনো ব্যক্তি, মানে আমি যেটা বলবো সেটাই শেষ কথা হবে। তার হাতে কিন্তু একটা মানদণ্ড রয়েছে, তার সাথে কিন্তু পেন্টাক্লস রয়েছে, মানে সে কিন্তু আর্থিকভাবে সমৃদ্ধশালী, এবং সে কিন্তু সমস্ত ডিসিশন নিতে পারে, সে কিন্তু সমস্ত ডিসিশন নিতে পারে। এবার রাজার পোশাকটা কিরকম আছে, রাজার পোশাক কিন্তু মাননীয়, মার্জিত এবং শীর্ষস্থানীয়, অর্থাৎ তার ভেতরে যে শক্তির যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু প্রপারলি এখানে ডিনোটেশন আসছে। এবার আর্থিক সাফল্য বা স্থিতিশীলতার যে জায়গাটা রয়েছে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ তার হাতে রয়েছে পেন্টাক্লস। পেন্টাক্লস আমি বলেছি অর্থ বা সমৃদ্ধির জায়গাটাকে দেয়। এবার কি আসছে, তার নেতৃত্ব বা পরামর্শ দেওয়ার ক্ষমতা। তার হাতে যে মানদণ্ডটা রয়েছে বা মাথায় যে মুকুটটা রয়েছে সেটা অটোমেটিক্যালি ডিনোট করছে যে তিনি একজন রাজা। ঠিক আছে, তিনি কিন্তু পরামর্শ দেওয়ার ক্ষমতা কিন্তু নিজের কাছে রেখেছেন, তিনি যা বলবেন সেটাই শেষ কথা হবে। ব্যবসায়িক দক্ষতা, হাতে অর্থ আছে, আমি এগিয়ে যেতে পারি। ঠিক আছে, এবং সেটার জন্য আমাকে সমস্ত কিছু যদি ব্যবহার করতে হয় তাহলে আমি সেটাও ব্যবহার করতে রাজি আছি। এবার এই যে কার্ডটা যেটা রয়েছে, একদম ভালো রাজার যে ইয়ে যে ইতিবাচক গুণগুলো থাকবে, যেমন প্রজাবৎসল হবেন, তিনি দান ধ্যান করবেন, তিনি তার নিজের রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করবেন, বা নিজের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করবেন, ঠিক সেই জিনিসটাই কিন্তু আমরা উল্টে যাবে যখন আমরা রিভার্স কার্ডে করবো। তখন কি আসছে, তখন কিন্তু তার ভেতরে আর্থিক অস্থিরতা আসবে, তার ভেতরে লোভ চলে আসবে। এই লোভের ক্ষেত্রে কি করবেন, তিনি কিন্তু তার ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করবেন। তিনি তার যে অধ যে কর্মচারী যারা রয়েছে, অধস্তন কর্মচারী রয়েছে, তাদের উপরে কিন্তু জোর জুলুম করার চেষ্টা করবে। ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু পরিচালনার অভাব দেখা দিতে পারে। তবে কেন পরিচালনার অভাব আছে, তিনি তার অর্ধতন কর্মচারীদের উপরে যখন চাপ সৃষ্টি করবেন, প্রেশার ক্রিয়েট করবেন, তখন কি করবে, এক একজন আস্তে আস্তে এই যে মানসিক শান্তিটা লাভের জন্য তারা কিন্তু আস্তে আস্তে এটাকে কিন্তু ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হলো, তার হাতে পয়সা থাকা সত্ত্বেও শুধু তার ব্যবহার এবং তার যে স্বার্থপরতা বা তার লোভ, সেইটার কারণে কিন্তু সে কিন্তু সমস্ত কিছু হারাতে পারে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে আমরা সমস্ত স্যুট এবং সমস্ত গোটা মেজর আরকানার কার্ডকে বিশেষভাবে এবং ভেতরে ইন ডেপথ আলোচনা করব, তাদের হ্যাঁ বা না সূচক। এবং আরেকটা জিনিস আমি এখানে ইন্ডিউস করেছি, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ আমার প্রসেস, এটা মানে আমি জানি না আছে কিনা ব্যাপারটা। প্রতিটা কার্ডের ক্ষেত্রে কোন কোন টাইপের আমরা কাজকে ডিনোট করতে পারি বা জব পারপাসকে আমরা ডিনোট করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে ইন্ডিউস করেছি, যা পরবর্তীতে আমরা যখন বড় ক্লাস করব, যারা আমরা বড় ক্লাসে থাকবো তাদের সঙ্গে কিন্তু আমরা বিষয়গুলোকে নিয়ে শেয়ার করব। ঠিক আছে, তাহলে আজকে আমার যতটুকুনি ক্লাস ছিল ততটুকুনি এখানে। আমি শান্তনু স্যারকে বলবো, এখান থেকে আমি শান্তনু স্যারকে হ্যান্ড ওভার দিচ্ছি। স্যার, আপনি এবার কন্টিনিউ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসে ধৈর্য ধরে থাকার জন্য করে। এখন আমার তো খুবই ভালো লেগেছে এই প্রমিতের আলোচনা। এবার আপনারা যতজন এখানে আছেন আপনাদেরও ভালো লেগেছে আশা করছি। আর এটার একটা বেনিফিট আপনাদের বলি, অন্যান্য জায়গায় কি হচ্ছে আমি জানি না ঠিকই, কিন্তু এটার ক্লাস কমপ্লিটেশন করার পরে আপনারা যেমন ক্লাসের ভিডিও পাচ্ছেন, পিডিএফ পাচ্ছেন, আর আরও একটা বিষয় হলো সার্টিফিকেট আপনারা পাবেন।
ট্যারোট কার্ড রিডিং যে আপনারা শিখেছেন তার কমপ্লিটেশন সার্টিফিকেট আপনারা পাচ্ছেন। আর প্রথম 10 জনের জন্য থাকছে হচ্ছে ট্যারোট কার্ড, ট্যারো ডেক, ঠিক আছে? তো আপনাদের জন্য অবশ্যই এটা একটা খুবই সুবর্ণ সুযোগ যে দেখবেন ট্যারোট কার্ড শেখানোর জন্য করে যেগুলো নন বেঙ্গলি বা বাইরে থেকে যেগুলো ক্লাস হচ্ছে সেখানে আমি দেখেছি যে অনেক অনেক বেশি করে চার্জ হয়, ইভেন ওরা কোনো কিছু এরকম প্রোভাইড করে না। কিন্তু আমরা চেষ্টা করছি যে যাতে দেখুন ট্যারোট কার্ড শিখতে এসছেন, এবার ট্যারোট কার্ড কিনতে গেলেও যেটা আপনাদের অন্তত 700 800 বা 1000 টাকা এরকম একটা পড়ে যাবে, তো সেটা এই ফিজের মধ্যেই আপনাদের থাকবে। সেটার জন্য আবার এক্সট্রা করে কিছু আপনাদের পে করতে হবে না, ঠিক আছে? এটা একটু ওই করে দাও। হ্যাঁ হ্যাঁ এখন এগুলো সব কন্টেন্টগুলো থাকছে কোর্সের। এবার বিষয় হচ্ছে যে তোমাদের আচ্ছা প্রমিত এই ইয়েটা আছে কি যে চার্জেসের যেটা করা ছিল? হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের মনে করুন সামনে ইন্ডিপেন্ডেন্স ডে আছে, আর সেটার থেকে একটা আমাদের স্পেশাল অফার রাখা হয়েছে যে যারা যারা প্রথম 10 জন জয়েন করছেন তাদের জন্য করে 3500 কোর্স ফি থাকছে, আর সাথে ট্যারোডেক ফ্রি থাকছে প্রথম 10 জনের জন্য। আর সাথে এই যে বেনিফিটগুলো আপনারা পাবেন, ক্লাসের রেকর্ডিং পিডিএফ আর লাইভ গাইডেন্স, ডাউট ক্লাস। তো এই ছিল ট্যারোট কার্ড সম্পর্কিত আজকের প্রথম ডেমো ক্লাস। আপনারা আশা করতে পারছেন বা ধারণা করতে পারছেন যে এর নেক্সট অ্যাডভান্স ক্লাস কেমন হবে। আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে, এখন হ্যান্ড রেজ কারা করে আছেন? আচ্ছা, নামিয়ে নিয়েছেন, এখন প্রশ্ন করতে পারেন। কারোর কোনো জিজ্ঞাসা আছে কি? প্রমিত বেসিক ক্লাসে যা, ডেমো ক্লাসে যা আলোচনা করে দিয়েছে তাতে আর কিছু প্রশ্ন থাকার কথা না। ঠিক আছে, আমি সমস্ত আপডেটগুলো আপনাদের কমিউনিটিতে দিয়ে দেব, আর এটার রেকর্ডিংও আপনারা পেয়ে যাবেন, কোনো টেনশন নেই। আর বাকি যারা যারা ইচ্ছুক আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ডাইরেক্ট কল করে নিতে পারেন। ঠিক আছে প্রমিত, আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ স্যার, আমি সেভিংটা তাহলে অফ করে দিলাম। ঠিক আছে, গুড নাইট সবাইকে। গুড নাইট, গুড নাইট সবাইকে, গুড নাইট। ইন্ডিপেন্ডেন্স ডের আগাম শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাকেও স্যার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা ঠান্ডা রাখুন।